আমরা মনে হয় ফেসবুক লাইভে চলে এসেছি। আচ্ছা, আমরা এখন ফেসবুক লাইভে চলে এসেছি। ইউথপ্রেনিয়র নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অর্ঘ্য চ্যাটার্জি, ইউথপ্রেনিয়র নেটওয়ার্কের স্টেম এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার হেড। তো আমরা আজকে যেটা নিয়ে চর্চা করব সেটা হলো স্পেস কমিউনিকেশন উইথ স্যাটেলাইটস অ্যান্ড রোভার্স। সো প্রথমেই আমি একটু ছোট করে বলে নিই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যে আমি বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছি 2019 সালে। পরবর্তীতে আমার একটা কম্পিটিশানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, স্পেস রিলেটেড কম্পিটিশান। তো সেখান থেকেই আমি বিভিন্ন রকম স্পেস রিলেটেড অ্যাক্টিভিটি, স্টেম এডুকেশন, এই জাতীয় জিনিসগুলোতে আমি কন্ট্রিবিউট করে যাচ্ছি এবং আমার পক্ষে যতটুকু সম্ভব আর কি। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি যে অন্যান্য ওয়ার্কশপগুলোতে যেটা হয় যে সাধারণত একটা স্লাইড থাকে, সেই স্লাইড প্রেজেন্টেশন হয় এবং সেই স্লাইড থেকে আস্তে আস্তে সবাই এগোয়। তো এটা যেটা হয়, এটা ওয়ার্কশপ বা ওই ধরনের ইন্টারেক্টিভ কোনো সেশন হয় না, তো ভিউয়ারদের সহজেই ঘুম চলে আসে। তো আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হলো গিয়ে একটু ইন্টারেক্টিভ সেশন, যে আপনারাও করবেন, আমরাও করব আর কি, আমরাও থাকবো। তো এই ইন্টারেক্টিভ সেশনে আমরা ফার্স্টে একটু স্টার্ট করি কিছু ইন্টারেক্টিভ জিনিস দিয়ে। যেহেতু ইন্টারেক্টিভ সেশন, তো আমরা একটু ইন্টারেক্টিভ জিনিস দিয়ে আমরা স্টার্ট করি। স্পেস কমিউনিকেশন উইথ স্যাটেলাইটস অ্যান্ড রোভার্স। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা মার্স রোভার। এই মার্স রোভারটা নাসার এই যে ওয়েবসাইটের যে ওয়েব অ্যাড্রেসটা দেখছেন আপনারা, লিঙ্কটা দেখছেন, সেই লিঙ্কটায় চলে গেলেই দেখতে পারবেন যে বেসিক্যালি এই আপনাদের যাদের কাছে ল্যাপটপ আছে বা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনেও এটা চলবে, এটা ব্রাউজারে যেতে পারলেই হবে। এখানে গিয়ে আপনারা ডিরেক্ট এই রোভারটাকে চালাতে পারবেন। ফার্স্টে আমরা একটু মজার জিনিস দিয়ে শুরু করি আর কি। তো এই রোভারটাকে চালানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি মোবাইলে থাকেন তাহলে মোবাইলে এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ বাটন দেখতে পাবেন। এই ইন্টারঅ্যাক্টিভ বাটনে ধরে যদি আপনারা সামনের দিকে ক্লিক করেন তো রোভারটা সামনের দিকে যাবে। আচ্ছা, তার আগে বলে নিই, এই রোভারটা হলো নাসার কিউরিওসিটি রোভার, 2012 সালে যেটা লঞ্চ হয় মার্সে, এবং মার্সে সে এখন 8 বছর ধরে অনেক ডিসকভারি করেছে এবং সেগুলো সেই যে যে ডিসকভারিগুলো করেছে সেই ডিসকভারির সকল ডেটাগুলো সে আবার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েছে। এই গ্রাউন্ড স্টেশনেও ঠিক এরকমই একটা ইন্টারঅ্যাক্টিভ ইয়ে থাকে ওদের কাছে, যারা নাসায় যারা এই কিউরিওসিটি রোভারের দায়িত্বে আছে।
তাদের কাছে এইরকম একটা ইয়ে থাকে, ইন্টারেক্টিভ ইয়ে থাকে, তারা কমান্ড দেয় এবং সেই কমান্ডটা ওখানে আলোর গতিতে গিয়ে এখান থেকে বেজ স্টেশন আছে, সেই বেজ স্টেশনে বিশাল বড় ডিশ অ্যান্টেনা আছে, সেই ডিশ অ্যান্টেনা থেকে আলোর গতিতে গিয়ে তারপরে আপনাদের ওখানে গিয়ে পৌঁছায়, তো কন্ট্রোল কমান্ডটা। তো আপনারা যেটা করতে পারেন, এইখানে আপনাদের জন্য একটা তারা তৈরি করে দিয়েছে যেন ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়। এটা নাসার একটা স্টেম প্রজেক্ট বলা যায়। তো আপনারা এটা এইভাবে চালাতে পারেন, এটা ধরে যেদিকে আপনাদের সুবিধা হয় সেদিকে যেতে পারেন। আর হলো যারা পিসিতে আছেন তারা পিসির এই যে রাইট লেফট কিবোর্ডের, পিসির কিবোর্ডের রাইট লেফট বাটনগুলো যেগুলো আছে আপ ডাউন, সেই বাটনগুলো ক্লিক করলে রোভারটা চলবে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন। তো আপনারা এটা নিয়ে খেলাধুলো করতে পারেন আর করতে পারেন। আর এই ধরনের নাসা যেটা করেছে, এটা হলো গিয়ে বেসিক্যালি তারা একটা অপশন করে দিয়েছে যে এই রোভারটা আপনারা যদি নিজেরা বানাতে চান তো সেই ক্ষেত্রে কি করবেন। তো ওই যে হাই স্কুল অ্যান্ড বিয়ন্ড সব ধরনের অপশন রেখে দিয়েছে। এই হাই স্কুল অ্যান্ড বিয়ন্ডের এখানে যদি যান, সিদা প্ল্যান্সে যদি যান, আপনারা দেখতে পাবেন যে এই রোভারটা কিভাবে বানানো যায়। পুরো রোভারের প্রজেক্ট গিটহাবে তারা আপলোড করে দিয়েছে, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি কিভাবে বানাতে হবে রাসবেরি পাই থেকে শুরু করে সব কিছু এখানে আপলোড করে দেওয়া আছে, একদম কোড থেকে শুরু করে সব কিছু। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, আপনারা যারা হাই স্কুলে আছেন বা আপনারা যারা কলেজে আছেন তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। এটা খুবই একটা হেল্পফুল জিনিস। আচ্ছা, ওকে। তো আমরা ফার্স্টে একটা ইন্টারঅ্যাক্টিভ জিনিস দিয়ে একটু শুরু করলাম, আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন এটা। ওকে, দেন আমরা আজকে আমাদের মূল বিষয়ে একটু ফিরে যাই, যে স্যাটেলাইটস এবং রোভারের যে মেইন বিষয়টা, সেটার দিকে আমরা একটু ফিরে যাই। তো এক্ষেত্রে যেটা হয় যে আমাদের মূল যে বিষয়টা থাকে যে স্যাটেলাইট, রোভার আর হলো গিয়ে মনে করেন যে ড্রোন বা এই জাতীয় যতগুলো রোবোটিক্স প্রোব আছে, এগুলোর স্পেসে অনেক বেশি ভূমিকা আছে। তো স্পেস এক্সপ্লোরেশনে অনেক ধরনের ভূমিকা আছে। এই নাসার সেম রোভারই আপনারা দেখতে পাবেন যে অন্যান্য বিভিন্ন গ্রহতে যদি আপনারা করতে চান, অন্যান্য বিভিন্ন গ্রহর ক্ষেত্রেও যদি আপনারা এটা অবজার্ভ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই এক্সপ্লোরেশনের সময়ও আপনাদের এই ধরনের কিছু রোভারই পাঠানো হয়, যে রোভারে মনে করেন যে সায়েন্স বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে, তারপরে বিভিন্ন ছবি ওখান থেকে পাঠানো হয়। তো মূলত অ্যাস্ট্রোনমিটা কি? অ্যাস্ট্রোনমি ইজ দ্য স্টাডি অফ ডিস্ট্যান্ট অবজেক্টস থ্রু লাইট। সো আমরা যখন বাইরে টেলিস্কোপ দিয়ে দেখি, সেই টেলিস্কোপটা হতে পারে এটা আমাদের গ্রাউন্ডে, অথবা হতে পারে এটা মহাকাশে। তো এই মহাকাশে টেলিস্কোপটা স্যাটেলাইটের থ্রুতে যায়, বা স্যাটেলাইটের উপরেই এটা বসানো থাকে। আর সাধারণত গ্রাউন্ডে কিছু টেলিস্কোপ থাকে, যেখান থেকে আমরা যেটা করি, আমাদের বেসিক যেটা থাকে সেটা হলো যে স্পেসকে অবজার্ভ করা। ঠিক আছে, স্পেসকে দেখা, স্পেস থেকে নতুন কিছু জানা, নতুন কিছু এক্সপ্লোর করা। তো সেই ক্ষেত্রে আমরা সেইখান থেকে যেটা দেখেছি যে এক জায়গায় যদি একটা মিশন পাঠানো হয়, তো সেখান থেকে অনেক ধরনের এক্সপেরিয়েন্স আসে। সেই এক্সপেরিয়েন্স থেকে আমরা সেই কাজগুলো মানে কি করে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো আমরা শিখে যাই। তো বেসিক্যালি সেম জিনিসে আমাদের ক্ষেত্রেও হয় যে আমরা 2-3টা কাজ করি। আমরা নিজেদের আর্থকে অবজার্ভ করি স্যাটেলাইট দিয়ে,
তারপরে আমরা ডিস্টেন্ট আর্থকে অবজার্ভ করি, আর্থ বলা যায় প্ল্যানেট। সো আমরা ডিস্টেন্ট প্ল্যানেটকে অবজার্ভ করি, ডিস্টেন্ট গ্যালাক্সি অবজার্ভ করি, আমাদের নিজেদের সোলার সিস্টেম অবজার্ভ করি, আর আমরা গ্যালাক্সি ক্লাস্টার অবজার্ভ করি, আর আমরা যেটা কোয়াজার থেকে শুরু করে ব্ল্যাক হোল তারপরে কোয়াজার, এই ধরনের জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি অবজার্ভ করি। তো এই অবজার্ভ করতে গেলে আমাদের যেটা হয়, আমরা এই স্যাটেলাইটগুলোকে যখন লঞ্চ করা হয় নাসার রকেট থেকে, বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি হোক বা ইসরো হোক বা এই ধরনের অনেক স্যাটেলাইট থেকে যখন লঞ্চ করা হয়, রকেট থেকে যখন লঞ্চ করা হয় স্যাটেলাইটগুলো, তখন এটা কোলাবোরেটিভ নেচারেরও হতে পারে, আবার কোনো সিঙ্গেল নেচারেরও হতে পারে। আচ্ছা, তো এখন মনে করেন যে আমরা অলরেডি একটা স্যাটেলাইট আমরা এখানে পাঠিয়ে দিয়েছি। এই যে মনে করেন যে আমাদের আর্থ থেকে একটা স্যাটেলাইট হয়তো আমরা পাঠিয়েছি যে মার্সে। তো মার্সে আমরা মার্স পর্যবেক্ষণ করব। তো এই মার্সটা পর্যবেক্ষণ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদের নাসার বিজ্ঞানীরা যেটা করেছেন, ফার্স্টে স্যাটেলাইট পাঠিয়েছেন, তারপরে স্যাটেলাইট পাঠিয়ে মার্সকে তারা সুন্দর করে পোর্ট্রে করেছেন বা জিওমেট্রি শেপ এগুলো তৈরি করেছেন, বিভিন্ন জিনিস অবজার্ভ করেছেন, দেন তারা এই রোভারটা কিন্তু রোভার পাঠিয়েছেন। তো ঠিক তেমনই পরবর্তীতে বৃহস্পতি গ্রহ, তারপরে জুপিটার বা আর জাতীয় ইনসেলেটাস বৃহস্পতি গ্রহের উপগ্রহ, এই ধরনের গ্রহগুলোতেও আস্তে আস্তে রোবোটিক প্রোব পাঠানো হবে। সম্প্রতি ওসাইরিস রেক্স নামে একটা রোবোটিক প্রোব পাঠানো হয়েছে, এটা হলো অ্যাস্টেরয়েড বেনুতে। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখতে যাচ্ছি, আমরা আরেকটা ইন্টারঅ্যাক্টিভ একটু অবজার্ভ করতে চাই, ইন্টারঅ্যাক্টিভ সেশন, যেহেতু আমরা আরেকটু দেখি যে এই যে স্যাটেলাইটগুলো বাইরে পাঠানো হচ্ছে, এই স্যাটেলাইটগুলো আমাদের সাথে তো কমিউনিকেশন করছে। একটা গ্রাউন্ড স্টেশন থাকে, স্যাটেলাইটগুলো রকেট থেকে লঞ্চ করার পরে কি হয় যে আপনার আউটার স্পেসে যায়, কোনোটা হয়তো ভয়েজার, যেটা চলে যাচ্ছে এবং একটা সার্টেন টাইম পর আমাদেরকে পাঠাচ্ছে, সিগন্যালগুলো পাঠাচ্ছে, কমিউনিকেশনগুলো পাঠাচ্ছে। তো আর এটা ভয়েজার হলো আমাদের সোলার সিস্টেমের প্রায় বহু দূর চলে গেছে। তো আর অন্যান্য যে প্রোবগুলো পাঠানো হয়েছে সেগুলো মোটামুটি হাবল টেলিস্কোপ, এটা একটা স্যাটেলাইটের থ্রুতেই পাঠানো হয়েছিল, রকেট থেকে স্যাটেলাইটের বেসিক্যালি এই টেলিস্কোপগুলোকে বলা হয় অবজারভেটরি, স্যাটেলাইট অবজারভেটরি, কাইন্ড অফ লাইক দ্যাট। তো এই ধরনের জিনিসগুলো আমরা বেসিক্যালি গ্রাউন্ড স্টেশনে আসে এবং সেখান থেকে আমরা এই ধরনের জিনিসগুলো দেখি। তারা কি দেখছে বা স্যাটেলাইট কি দেখছে সেগুলো আমরা গ্রাউন্ড স্টেশনে আসে একটা সিগন্যাল, সেই সিগন্যাল থেকে আমরা মনে করেন নাসার কোনো ডাটা সেন্টারে তারা বসে সেগুলো দেখে বা কন্ট্রোল করে, অ্যাকচুয়েট করে, কমান্ড কন্ট্রোল এগুলো করে। তো আমরা এখন একটু দেখতে চাই যে এই স্পেস ইয়েগুলো কি করে হয়। তো আপনারা এই ইয়েতে চলে যেতে পারেন, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা চলে যেতে পারেন। এই ওয়েবসাইটে আপনারা বেসিক্যালি ডিপ স্পেস নেটওয়ার্ক, এটা নাসার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা হলো গিয়ে জেট প্রপালশন ল্যাবরেটরি, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারেন। যে প্রথমে বলে নিই, এই জিনিসগুলো হলো গ্রাউন্ড স্টেশন। তো এই গ্রাউন্ড স্টেশনগুলো নাসার অনেকগুলো গ্রাউন্ড স্টেশন আছে। মাদ্রিদে একটা গ্রাউন্ড স্টেশন আছে, তারপরে ক্যানবেরা অস্ট্রেলিয়া, দেন এটা ইউএসএতে, 3টা গ্রাউন্ড স্টেশন কারেন্টলি অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকার মধ্যে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি 2-ওয়ে ইন্টারাকশন হচ্ছে, কিন্তু এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এগুলো হলো বেজ স্টেশন। এই বেজ স্টেশনের ছবি দেখা যাচ্ছে। এই বেজ স্টেশনে যেগুলো যাচ্ছে আর আসতেছে এগুলো 2-ওয়ে কমিউনিকেশন, মানে হয়তো ডাটা পাঠাচ্ছে ওই স্পেসক্রাফট থেকে
সেই স্পেসক্রাফট আবার সেই স্পেসক্রাফটে আমরা আবার ডাটা নিচ্ছি, ডাটা দিচ্ছি আবার নিচ্ছি, এই কারণে টু ওয়ে কমিউনিকেশন। স্পেসক্রাফট ডাটা নিচ্ছি, স্পেসক্রাফট এটা থেকে শুধু ডাটা আসছে, এখান থেকেও ডাটা আসছে, এখানে আমরা ডাটা নিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা একটু দেখে নিই যে আমরা যদি যাই এইখানে মনে করেন যে এই যে ভয়েজার, মনে করেন ভয়েজারে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই উইন্ডোটা আসলো। এখানে হল ভয়েজারের যে গ্রাউন্ড স্টেশনটা আছে, এটা ক্যানবেরায় আছে। আমরা ওয়ার্ল্ড ম্যাপে দেখে নিতে পারি যে গ্রাউন্ড স্টেশনগুলো কোথায়। ক্যানবেরা ইউএসএ আর হলো গিয়ে মাদ্রিদ। তো এগুলো বেসিক্যালি জয়েন্ট ইয়ে হয়, এটা হতে পারে ইএসএ, ইউএসএ ইসা হতে পারে, তারপরে ইউএসএ নাসা হতে পারে, তারপর অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি হতে পারে, অথবা নাসা নিজস্ব হতে পারে। অনেকগুলো আলাদা আলাদা গ্রাউন্ড স্টেশন বিভিন্ন জায়গায় বসাতে পারে। তো আমরা যেটা করতে পারি, এখানে এন্টেনাটা দেখতে পারি। আমরা কারেন্টলি দেখছি এই যে ক্যানবেরায় যেটা স্থাপিত আছে এটাকে এখানে দেখছি আমরা, এবং এই স্পেস ক্রাফটটা দেখছি, মানে যেটার সাথে কমিউনিকেট করছে সেই স্পেস ক্রাফটটা হলো এখানে। তো ভয়েজার 2 আমরা জানি এখানে রেঞ্জ ওভাবে জানানো নেই, কারণ হলো রেঞ্জ নিয়ে অনেক আনসার্টেনিটি আছে। যদিও একটা রেঞ্জ আছে, বাট ইটস আনসার্টেন, লাইক স্পেসে একদম এক্স্যাক্টলি বলা যায় না ঠিক কোথায় আছে। একটা রেঞ্জ অফিসিয়ালি বলে দেওয়া আছে, বাট একদম এক্স্যাক্টলি বলা খুব সম্ভব নয়। আচ্ছা, তো এখন এই যে দেখি আমরা অ্যান্টেনা সাইডে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজিমথ এবং এলিভেশন। তো অ্যাজিমথ আর এলিভেশনটা কি? অ্যান্টেনাটারে আমরা এভাবে দেখছি, একটা গ্রাউন্ডের উপরে বসানো আছে, অ্যান্টেনাটা এভাবে বসানো আছে। তো আমরা এই অ্যাজিমথ দেখতে পাচ্ছি 140.35 ডিগ্রি, আর এলিভেশনটা দেখতে পাচ্ছি 37.05 ডিগ্রি। উইন্ড স্পিড আমরা দেখছি কোনো উইন্ড স্পিড নেই। তো অ্যাজিমথটা হলো এই যে আমরা যেখানে অবজারভার যেখানে দাঁড়িয়ে আছে, বেসিক্যালি অবজারভার হলো এখানে আমাদের বেসিক্যালি আমাদের এখানে টেলিস্কোপ, সরি গ্রাউন্ড স্টেশন। তো গ্রাউন্ড স্টেশন যেখানে আছে সেখান থেকে যে নর্থ বরাবর একটা আমরা যদি দেখি যে একদম নর্থ, এবং এইটার পুরোটাকে যদি আমরা একটা গোলক বিবেচনা করি, গ্রাউন্ড স্টেশনের আশেপাশে যদি একটা অবজারভিং একটা স্ফিয়ার বিবেচনা করি, তো সেখানে আমরা মনে করেন যে আমরা স্কাইয়ের একটা সার্টেন এই স্টার না, আমরা এখানে অবজার্ভ করছি হলো গিয়ে স্যাটেলাইট। এখানে আছে স্যাটেলাইট এখান থেকে ডাটা পাঠাচ্ছে, আর আমার এখানে আছে হলো গিয়ে আমার সেই গ্রাউন্ড স্টেশন বা সেই অ্যান্টেনা দিয়ে সেই গ্রাউন্ড স্টেশনটা যেখানে আমরা ডাটাটা রিসিভ করছি, আবার এখান থেকে ডাটা ট্রান্সমিট করছি। স্যাটেলাইটটা এখানে আছে, স্যাটেলাইট তারা বা যা দেখার দরকার সেই জিনিসগুলো স্যাটেলাইট এখান থেকে দেখছে। তো দেখার পরে বা স্যাটেলাইটের যদি কোনো অ্যাটিটিউড কন্ট্রোল করতে হয়, যেটা রোল পিচ আর মানে 3 অ্যাক্সিসের রোটেশন বা ট্রান্সলেশন, কোনো একটা জায়গায় মুভমেন্ট XYZ ট্রান্সলেশন আর রোল পিচ এই 3 ধরনের মুভমেন্ট যদি থাকে, তো সেই 3 ধরনের মুভমেন্ট করার জন্য এখান থেকে গ্রাউন্ড স্টেশন থেকে কন্ট্রোল কমান্ড সেন্ড করতে হয়। সে কন্ট্রোল কমান্ড সেন্ড করলে সে হয়তো সেই অনুযায়ী সে তার রোল পিচ চেঞ্জ করে। এখন এই ধরনের জিনিস দেওয়ার মেইন উদ্দেশ্য এরকম এই জন্যই থাকে যে আকাশের বিভিন্ন অংশকে বিভিন্ন সময়ে দেখা। এই কারণে রোল পিচ হয়তো আমি আকাশের এই অংশটাকে দেখতে চাচ্ছি, আকাশের মনে করেন যে ঠিক এর এই পাশের অংশটাকে দেখতে চাচ্ছি, আবার আকাশে এই অংশটাকে দেখতে যাচ্ছি, আবার এই অংশ দেখতে চাচ্ছি, এই পাশে অংশ দেখতে যাচ্ছি। তো এই ধরনের অংশগুলোকে বিভিন্ন সময় দেখতে গেলে আমার স্যাটেলাইটের অ্যাটিটিউড কন্ট্রোল করা লাগে, এবং সেই অ্যাটিটিউড কন্ট্রোল কমান্ডগুলো আমার গ্রাউন্ড স্টেশন থেকে যায়। তো গ্রাউন্ড স্টেশনের অ্যাজিমথ আর এলিভেশন হলো এই যে অ্যাজিমথটা হলো এই যে নর্থ থেকে যেখানে আমার টেলিস্কোপটা বসানো হবে, সেই টেলিস্কোপের চারিপাশে তো আমি একটা গোলক বিবেচনা করেছি, এটা হলো টেলিস্কোপের চারপাশের গোলক। ইট ইজ নট আর্থ,
এটা হলো টেলিস্কোপের চারিপাশের গোলক, এবং টেলিস্কোপ এবং স্যাটেলাইটটা হলো গোলকের সেই পরিধি বরাবর বলা যাবে পৃষ্ঠ, গোলকের পৃষ্ঠ একটা বিন্দু, আর গোলকের কেন্দ্রে আছে সেই গ্রাউন্ড স্টেশন। তো যেটা যে পৃষ্ঠের এই স্যাটেলাইটের কাছ থেকে যখন ডাটা আসে তখন আমরা এই সার্টেন একটা অ্যাঙ্গেলে আমরা গ্রাউন্ড স্টেশনটাকে মুভ করে রাখি। তো আমরা এখানেও কিন্তু সেটাই দেখছি যে সার্টেন অ্যাঙ্গেলে এটা গ্রাউন্ড স্টেশনটা মুভ করা আছে, মানে ঠিক এরকম কোনো জায়গায়, এটা নট স্কেল বাট আমি জাস্ট একটু দেখানোর জন্য, ঠিক এরকম এক গোলকের কেন্দ্র, এই হলো গোলক, ঠিক এরকম ওই যে গোলকের পৃষ্ঠের একটা জায়গায় স্যাটেলাইটটা আছে। তো ওইখান থেকে যখন এই স্যাটেলাইট থেকে ডাটা আসবে আবার যাবে, কন্ট্রোল কমান্ড, অ্যাটিটিউড কন্ট্রোল যেটা বললাম, রোল, পিচ, ইয়ার, ট্রান্সলেশন, এদিক সরতে হবে বা ওদিক সরতে হবে, আকাশে বিভিন্ন জায়গা দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে এইখান থেকে অ্যাটিটিউড কন্ট্রোল কমান্ড পাঠানো হয় এখানে। আর আরেকটা যেটা যে এ সেই তারপরে যেটা করে, এ দেখে আবার সেই ভিডিও ফিড বা ইমেজ ফিড, সেই ডাটাটা এখানে আবার গ্রাউন্ড স্টেশনে পাঠায়। তো এইখানে লিখে দেওয়া আছে অ্যাজিমুথ ডিগ্রি হলো এটা, আর এলিভেশন ডিগ্রি হলো এইটা। তো এলিভেশন আর অ্যালটিটিউড সেম। তো বেসিক্যালি আমরা কি বুঝতে পেরেছি যে নর্থ যেখানে আমার মুভ করা আছে সেটার জিওগ্রাফিক্যাল, সেটার নর্থ, এবং সেই নর্থের থেকে এটা হলো 90 ডিগ্রি পুরোটা। একটা যদি আমি প্লেন কল্পনা করি, এখানের এই প্লেনটা গোলকের মাঝখানের একটা প্লেন, সেই প্লেনের 90 ডিগ্রি, এবং এই পাশে এই পুরোটা হলো 90 ডিগ্রি, এবং এই স্যাটেলাইটটার মুখ উঁচু করে যেখানে রেখে দেওয়া আছে, যে দিকে মুখ করে দেওয়া আছে, সেই গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড প্লেন থেকে, ইউ ক্যান সে দিস ইজ হরাইজন। আমরা যখন তাকাই আমাদের একটা হরাইজন থাকে না, হরাইজন ইউ ক্যান সে ইট অ্যাজ হরাইজন্টাল, লাইক ভূমির সাথে সমান্তরাল, ইউ ক্যান সে লাইক দ্যাট। সেই আমাদের এই হরাইজন বা হরাইজন্টাল থেকে একটা সার্টেন ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উপরে ওঠা যায়, মুখটা গ্রাউন্ড স্টেশনের মুখটা যদি উপরের দিকে করে দেওয়া যায়, ঠিক স্যাটেলাইটটা যেখানে আছে, তো সেটা হবে হলো এলিভেশন বা অ্যালটিটিউড। এই অ্যাঙ্গেলটা হলো এলিভেশন অ্যাঙ্গেল বা অ্যালটিটিউড অ্যাঙ্গেল। আর এই জিওগ্রাফিক্যাল নর্থ বা ওখানে সোজা দাঁড়ালে, আমি হরাইজনের সোজা দাঁড়ালে আমার ঠিক হাতের বামে যেটা থাকে, বা এখানে বলা যায় যে, আসলে বলা যায় বলতে এটা কনসেপ্ট এইভাবে বলা যায় যে ঠিক গ্রাউন্ড স্টেশনে হাতের বামে যেটা থাকে সেটা হলো গিয়ে নর্থ। তো সেই নর্থের রেসপেক্টে আমার গ্রাউন্ড স্টেশনটা কতটা ঘুরে আছে, হরাইজন্টালি কতটা ঘুরে আছে, হরাইজন বরাবর হরাইজন্টালি কতটা ঘুরে আছে, আর হরাইজনের সাথে কত অ্যাঙ্গেল করে উপরের দিকে মুখ করে আছে, ঠিক এইখানে আছে সেই স্যাটেলাইট। আমরা যদি এইটা বুঝে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা এখন সামনে যেতে পারি এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেই স্পেসক্রাফট, আর এই যে সেই অ্যান্টেনা, সেই অ্যান্টেনার অ্যাজিমুথ অ্যাঙ্গেল হলো এইটা এত ডিগ্রি, এলিভেশন অ্যাঙ্গেল হলো এত ডিগ্রি। কারেন্টলি কোনো উইন্ড স্পিড নেই, মানে উইন্ড স্পিডের জন্য এখানে মেজারমেন্টে কিছু চেঞ্জ হয়। তো আমরা যদি মোর ডিটেলসে যাই, এগুলো আপনারা নিজেরাও দেখতে পারেন আমার এই সেশনের পরে। তো দেখবো যে ভয়েজার 2 দেখা যাচ্ছে যে এখানে কিছু ডাটা রেট, এখন কারেন্টলি কোনো সেরকম কোনো ডাটা রেট নেই, মানে ডাটা হয়তো পাঠাচ্ছে না। এখানে সিগন্যালটা দেখতে পারেন স্মুথ সিগন্যাল। তো বেসিক্যালি এটা ক্যারিয়ার, বাট ক্যারিয়ার হলো গিয়ে একটা সিগন্যাল যখন আসে তখন একটা ক্যারিয়ার ওয়েভ আসে, সেই সাথে সাথে একটা ডাটাও আসে। কারেন্টলি শুধু ক্যারিয়ার ওয়েভটা আসছে, বাট নো ডাটা কমিউনিকেশন ইজ হ্যাপনিং, লাইক কোনো ডাটা ডিরেক্টলি আসছে না, হয়তো লাইন অফ সাইটে নেই বা পাশে সরে গেছে বা এরকম কিছু হয়েছে,
যার কারণে ডিরেক্টলি ডাটা আসে না, জাস্ট ক্যারিয়ার ওয়েভটা হয়তো পাচ্ছে। বাট মেবি অথবা এরকম হতে পারে যে ওখানে ওর ভিতরে এখন হয়তো তেমন কোনো ডাটা নেই পাঠানোর মতো। তো যেটা যে যদি ডাটা পাঠাতো, একটা সার্টেন বিট পার সেকেন্ডে ডাটা পাঠায়, সেটা আমরা অন্যান্যগুলোই দেখবো। এই যে এখানে দেখেন কন্টিনিউয়াসলি ডাটা কমিউনিকেশন হচ্ছে, সার্টেন বিট পার সেকেন্ডে ডাটা কমিউনিকেশন হয়। আর একটা সার্টেন ডাটা কমিউনিকেশন একটা সার্টেন ফ্রিকুয়েন্সি থাকে, আর হলো সেই ফ্রিকুয়েন্সির পাওয়ার রিসিপ্টটা থাকে। তো আমরা এটার একটা স্মল ম্যাথ দেখবো, ভেরি স্মল ম্যাথ। তার আগে আমরা যাই যেখানে একটু ডাটা কমিউনিকেশন হচ্ছে সেসব জায়গায় দেখি। ভয়েজার আমরা জানি যে ভয়েজার স্পেসক্রাফট অনেক এতে গেছে, পিছনে গেছে, হয়তো ভয়েজার এখানে না দিয়ে হয়তো এইখানে ডাটাটা কমিউনিকেশন করছে। এই যে দেখেন কেন এটা বললাম, এই যে দেখেন এটা কিন্তু ঘুরে গেছে। আচ্ছা, এইটা হলো আপনার সেই আগেরটা, আর এইটা হলো আপনার এই দেখেন পাশাপাশি দুটো গ্রাউন্ড স্টেশন। তো এইটাই এখন হয়তো সে ডাটাটা আসছে, কিন্তু এখানে কোনো ডাটা আসে না, এখানে জাস্ট ক্যারিয়ার ওয়েভটা আসছে। তো এই ডাটা কমিউনিকেশন যখন হয় তখন যেটা যে এই যে আজিমুথ আর এলিভেশন দেখেন প্রায় সেম, এটা একটু চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, উইন্ড স্পিড নেই। তো আর দেখেন ডাউন সিগন্যাল, ডাউন মানে হলো গিয়ে আপনি কত ডাউনলোড, আপনারা যেরকম ওয়াইফাইতে ডাউনলোড করেন আর আপলোড করেন কোনো কন্টেন্ট, মনে করেন ইউটিউব বা ফেসবুকে আপনারা কোনো কন্টেন্ট, যেরকম আমি কারেন্টলি কন্টেন্ট আপলোড করছি আর আপনারা কন্টেন্ট ডাউনলোড করছেন। তো ডাউন সিগন্যাল বেসিক্যালি সেক্ষেত্রে এইটা হলো গিয়ে আপনার গ্রাউন্ড স্টেশনে কারেন্টলি ডাউনলোড সিগন্যালটা হলো এরকম যে ডাটা টাইপ এরকম আসছে এত 160 বিট পার সেকেন্ড। তো দেখেন কত কম। আপনারা যে ওয়াইফাই সিগন্যালে আছেন তার ডাটা রেট কত হতে পারে, সেটা 6 এমবিপিএস, 7 এমবিপিএস হতে পারে, সেটা 13 এমবিপিএস, 20 এমবিপিএস। বাট এখানে দেখেন এটা হলো মেগা বিট পার সেকেন্ড, আর এটা হলো অনলি বিট পার সেকেন্ড। তাহলে কত আস্তে আস্তে ডাটা কমিউনিকেশন হচ্ছে, মানে কত কম সেকেন্ডে, কত 1 সেকেন্ডে কত কম ডাটা কমিউনিকেশন হচ্ছে, কত কম বিট আসছে আর কি ডাটা। তো সেখানে আমরা দেখতে পারি যে ফ্রিকোয়েন্সিটা আছে, দেখতে পারেন যে 8.42 গিগাহার্টজ। তো সেই ফ্রিকোয়েন্সি আর এই যে পাওয়ার রিসিপ্ট, তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটা কি, যে আমরা জানি যে যখন একটা ডাটা, মনে করেন একটা ভিডিও বা একটা ইমেজ একটা ডাটা রূপে থাকে, এটা মনে করেন ডিজিটাল ডাটা, তো বিট বাইটে সবই ট্রান্সফার হয়। তো মনে করেন যে আমার ওই স্যাটেলাইটে একটা, মনে করেন একটা পিসি আছে, সেই পিসিতে মনে করেন পিসির সাথে একটা রাউটার লাগিয়ে দেওয়া আছে, আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেই পিসির সাথে যে রাউটারটা থাকে, সেই পিসির রাউটার আপনার হয়তো একটা সার্টেন, সেই পিসি যেটা করে একটা ইমেজ ক্যাপচার করে সেই ইমেজটা এখন সেন্ড করছে সেই রাউটারের থ্রুতে। বেসিক্যালি রাউটার থাকে না, ওখানেও একটা অ্যান্টেনা থাকে, যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ডিশ অ্যান্টেনা। তো এই ডিশ অ্যান্টেনার থ্রুতে ফার্স্টে যখন ইমেজটা বা ছবিটা তোলা হয়, সেই ছবিটা বেসিক্যালি আপনার ডিজিটাল বিট বাইটে থাকে। পরে যখন সেই ছবিটা পাঠিয়ে দেওয়া হয়, সেই পাঠিয়ে দেওয়ার সময় ছবিটা আপনাদের একটা অ্যানালগ সিগনালে কনভার্ট হয়, মানে বেসিক্যালি একটা পাওয়ার সিগনালে কনভার্ট হয়। এটা বেসিক্যালি আলোর গতিতে এখান থেকে ট্রান্সমিট হয়। তো যখন ট্রান্সমিট হয়, আমরা জানি আলোর তো প্রপার্টি কি আছে, ওয়েভ লেন্থ আছে আলোর, এবং যেহেতু একটা ওয়েভ আলো, তো ওয়েভ লেন্থ আছে, এবং সে সাথে সাথে ফ্রিকোয়েন্সি, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আছে। তো বিটে বিটটা কনভার্ট হয়ে এই গিগাহার্জের লাইটে কনভার্ট হয়, ইমেজ বিট কনভার্ট হয়ে দেন আপনার ওয়েভে কনভার্ট হয়, লাইট ওয়েভ এখান থেকে ছাড়া হয়। সেই লাইট ওয়েভ যেটা ছাড়া হয় সেটার ফ্রিকোয়েন্সি হলো 8.42 গিগাহার্টজ। এখন এই অ্যান্টেনা থেকে যে লাইট ওয়েভটা ছাড়া হয় সেটা ধরে হলো গিয়ে এই আপনাদের গ্রাউন্ড স্টেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েজার কারেন্টলি যে এটা ছাড়ছে,
ভয়েজার কারেন্টলি যে ডাটা দিচ্ছে, সে অ্যাকচুয়ালি এখন আর কোনো ইমেজ ডাটা দিচ্ছে না, সে হয়তো কন্ট্রোল ডাটা দিচ্ছে বা সে কোথায় আছে সেই ডাটা দেওয়ার চেষ্টা করছে। তো কারণ ইমেজ ডাটা দিচ্ছে না, কারণ ভয়েজার অ্যাকচুয়ালি কারেন্টলি তার অনেক সেন্সর শাটডাউন করে দিয়েছে। তো এর কারণ হলো গিয়ে যে আপনার আপনাদের ভয়েজারের যে লাইফ টাইম ছিল, সে লাইফ টাইমে ভয়েজার থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টরে পাওয়ার সাপ্লাই করতো, মানে বেসিক্যালি ভয়েজারের মধ্যে একটা থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল। তো সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিট থেকে আপনাদের পাওয়ার জেনারেট করতো। তো সেই পাওয়ারটা বেসিক্যালি ভয়েজার, সেই পাওয়ারটা যে বেসিক্যালি আসতো তো কি নিউক্লিয়েশন থেকে। তো যে আইসোটোপটা ইউজ করা হয়েছে সেই আইসোটোপ তার হাফ লাইফে চলে এসছে, তো তার পাওয়ার জেনারেশনটাও কমে গেছে। তাই ভয়েজার যেটা করেছে, অনেক সেন্সর অফ করে দিয়েছে, ইমেজ সেন্সর তার মধ্যে একটা। তো কন্ট্রোল ডাটা বা সে কোথায় আছে, কোন অবস্থানে আছে, সেই ডাটাটা কারেন্টলি আসছে। সেই ডাটার রেটটা হলো এইটা, এত রেটে তার ওই অ্যাটিটিউড কন্ট্রোল ডাটা, রোল পিছিয়ে আসতে পারে, তারপরে কোথায় আছে, ট্রান্সলেশন ডেটা আসতে পারে, মানে ট্রান্সলেশন রিলেটিভ টু দিস গ্রাউন্ড স্টেশন, ভয়েজার কত দূরে আছে আর কি। এই যে আমি যেটা বললাম যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এটা হলো ট্রান্সলেশন ডিস্টেন্স। তো এখন আমরা অন্যান্যগুলো একটু দেখি যে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি। এস অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার। তো অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার এটা হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেসক্রাফট, যেটা হলো গিয়ে মোস্ট প্রবাবলি সানের কম্পোজিশন এক্সপ্লোর করছে। তো এই সানের কম্পোজিশন এক্সপ্লোর করছে, তো আমরা সব কিছুই জানি। আমরা জানি এখন গ্রাউন্ড স্টেশনটা দেখে নিই। গ্রাউন্ড স্টেশনটা আছে কোথায়, এটা গোল্ড স্টোনে আছে। এবং স্পেসক্রাফটটা আমরা একটু দেখে নিই, সানকে মোস্ট প্রবাবলি অবজার্ভ করছে এবং সানের মোস্ট প্রবাবলি অ্যাডভান্স কম্পোজিশনগুলো এক্সপ্লোর করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড স্টেশনের যে অ্যাজিমথটা, এটা এলিভেশনটা এটা, দেন আমরা দেখতে পাচ্ছি উইন্ড স্পিড এত, গ্রাউন্ড স্টেশনে উইন্ড স্পিড এত। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা আসছে ওখান থেকে ডাটা আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, এবং ডাটাটা আছে 1 কিলোবিট পার সেকেন্ড। স্মল বি মানে বিট, আর বড় হাতের বি মানে হলো বাইট। তো 1 কিলোবিট পার সেকেন্ডে ডাটা আসছে। দেখেন কত আস্তে আস্তে ডাটা আসছে, কিন্তু আমরা যেসব ওয়াইফাই সিগন্যাল ইউজ করি তখন কত, আমরা বলি এত এমবিপিএস, 6 Mbps বা এত এমবিপিএস, অথচ এখানে দেখেন কত কম কিলোবিট পার সেকেন্ডে ডাটা আসছে। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি এত এবং এটার পাওয়ার ট্রান্সমিটেড হলো এত কিলোওয়াট। আর হলো গিয়ে দেখেন এটা হলো আপ সিগন্যাল, মানে হলো গ্রাউন্ড স্টেশন থেকে ডাটাটা যাচ্ছে। আর হলো ডাউনলোড সিগন্যাল হলো স্পেসক্রাফট থেকে ডাটাটা আসছে। স্পেসক্রাফট থেকে ডাটাটা আসছে, সে ডাটাটা হতে পারে যে কোথায় পৌঁছেছে, মানে এটা হতে পারে যে অ্যাটিটিউড ডাটা হতে পারে, অ্যাটিটিউড কন্ট্রোল ডাটা হতে পারে, এটা হতে পারে ইমেজ ডাটা, যে ছবি দেখার পর কি হয়েছে অ্যানালাইসিস করা, এই ধরনের জিনিসগুলো এই ডাটা। তো কত কিলোবিট পার সেকেন্ডে আমার এটা আমরা দেখতে পাচ্ছি ওই ডাটাটা গ্রাউন্ড স্টেশন রিসিভ করছে, সেটা হলো এত কিলোবিট পার সেকেন্ড, হুইচ ইজ গুড, ভালো হিসেবে বলা চলে। এবং এটার ফ্রিকোয়েন্সি হলো এত গিগাহার্জ। তো আবারও সেটাই বলছি যে এখানে একটা ডিশ অ্যান্টেনা আছে, এই ডিশ অ্যান্টেনা থেকে একটা সার্টেন ফার্স্টে সে হয়তো সানের ইমেজ নিচ্ছে, বিভিন্ন আলট্রাভায়োলেট রেতে নিতে পারে, এক্স রে দিতে পারে, দেন হতে পারে ভিজিবল, দেন হতে পারে ইনফ্রারেড, বিভিন্ন হয়তো ইয়েতে ইমেজ নিচ্ছে এর সানের কম্পোজিশন এক্সপ্লোর করার জন্য। দেন এই ইমেজগুলো নিয়ে সেইখানে সেটাকে ডিজিটাল ইমেজ, বিট বাইটের ইমেজ, দেন এটাকে কনভার্ট করছে হলো গিয়ে আমার অ্যানালগ সিগন্যাল, যেটা হলো গিয়ে আমার লাইট সিগন্যালে কনভার্ট করছে। লাইট সিগন্যালে কনভার্ট করে এখান থেকে যে ডিশ অ্যান্টেনার মতো আছে সেই অ্যান্টেনা থেকে ট্রান্সমিট করছে।
ট্রান্সমিট করে লাইন অফ সাইট একসাথে থাকার ফলে এইখানে এসে সেই অ্যান্টেনা দিয়ে রিসিভ করছে। তো আপনারা দেখতে পারেন এটা হলো মার্সের ক্ষেত্রে এই ধরনের জিনিস কিছু আছে। আপনারা সেই জিনিসগুলো দেখতে পারেন যে আপলোড সিগন্যাল, বেসিক্যালি আপলোড হলো অ্যাটিটিউড কন্ট্রোল, আগেই বলেছি যে স্পেসক্রাফটটাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, কি না করতে হবে, এগুলো হলো কি গ্রাউন্ড স্টেশন থেকে পাঠানো হয়। দেন গ্রাউন্ড স্টেশন হয়তো দূরে, গ্রাউন্ড স্টেশন বলতে দুটো অংশ বোঝায়, একটা হলো অ্যান্টেনা দিয়ে যেটা সিগন্যাল রিসিভ করছে, আর একটা হলো সায়েন্টিস্টরা যেখানে বসে আছে এই সিগন্যালটা হয়তো সায়েন্টিস্টদের এই আশেপাশে কোথাও হয়তো আছে, সায়েন্টিস্টরা হয়তো এখানে থাকতে পারে বা কোথাও হয়তো আছে, এখানে বসে তারা সেই সিগন্যালগুলো অবজার্ভ করছে এবং সায়েন্টিস্টরা এখান থেকে দিচ্ছে, কমান্ড দিচ্ছে, কন্ট্রোল সিগন্যাল যাচ্ছে এবং স্পেসক্রাফট সেই অনুযায়ী এটা স্পেসক্রাফট সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটিটিউড কন্ট্রোল করছে, হয়তো এদিকে ঘুরবে, ওদিকে ঘুরবে, এই পাশে যাবে, ও পাশে যাবে, সানের চারপাশে এক্সপ্লোর করবে। তো সেই অনুযায়ী কন্ট্রোল কমান্ড চারপাশে, কন্ট্রোল কমান্ড অনুযায়ী সে এদিক সেদিক ঘুরে এবং পুরোটা ঘুরে বিভিন্নভাবে ছবি তুলে সেই ডাটাগুলো আবার পাঠায় এবং সেই ডাউনলোড সিগন্যাল অনেকটা এরকম ডাটা কিলোবিট পার সেকেন্ড এত গিগাহার্জে পাঠানো হচ্ছে সেই ওয়েভটা, এটা লাইট ওয়েভে সেটা আবার যখন এই এখানে আসে সেই লাইট ওয়েভটা রিসিভ করে আবার এই ডিজিটাল সিগন্যালে কিলোবিটে কনভার্ট করে দেন সেই সায়েন্টিস্ট যারা আছে এই প্রজেক্টে কাজ করছেন তারা সেই ডেটাটা গ্যাদার করে। ওকে, তো ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা যেটা বলি, তো এই ফ্রিকোয়েন্সি আমরা এখন একটু দেখতে পাই লাইটের এই ফ্রিকোয়েন্সি, এখানে একটা দেখা যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সি আর একটা হলো পাওয়ার রিসিপ্ট, এটা ডিবিএম এ দেখা যাচ্ছে আর এটা কিলোওয়াটে দেখা যাচ্ছে। তো আমরা ফ্রিকোয়েন্সি টু পাওয়ার একটু কনভার্ট করে দেখতে পারি, ই ইকুয়ালস টু এইচ নিউ। তো আমরা ফ্রিকোয়েন্সি এখানে বসাতে পারি 2.8 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, 2.28 probably 2.28 গিগাহার্টজ। এখন আমরা যখনই ক্যালকুলেট করে দেবো দেখা যাবে যে 0.13 ইন্টু 10⁻⁻23, এটা ওই লাইটের এনার্জি আর কি, 0.13 ইন্টু 10⁻⁻23, এটা সম্ভবত ইন ওয়াট। তো কাছাকাছি দেখেন যে 8.87 ইন্টু 10⁻⁻18 কিলোওয়াট। তো ওটা যখন ওয়াট থেকে কিলোওয়াটে হয়ে যাবে তখন ওটা 10⁻³ একটা দেখা যাবে। আর আরেকটা জিনিস সেটা হলো 2.28 গিগাহার্টজ, যেটা লিখে রেখেছে মিড রেঞ্জ। তো সবসময় ফ্রিকোয়েন্সির অনেকগুলো চ্যানেল থাকে, তো এই চ্যানেলগুলো কিছুটা ডিফারেন্ট হয়। তো আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো গিয়ে দিস অর্ডার ম্যাচেস ক্লোজ, অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ, নট লাইক এভরি টাইম আমার এই সিগনালেই এই জিনিসটা পাঠাচ্ছে। এটা তো ডাউনলোড না, হ্যাঁ ডাউনলোড সিগন্যাল। তো আমরা স্পেসক্রাফট থেকে আমরা বেস স্টেশনে এই সিগন্যালটা পাচ্ছি, তাই না? তো ইটস নট লাইক যে অলওয়েজ 2.28, হয়তো হতে পারে এটা 2.5 আর 2 এর মাঝখানের যখন সিগন্যালের একটা ব্যান্ডউইথ থাকে, তো এই ব্যান্ডউইথে যখন আমরা লিখি কোথাও তখন আমরা মিড রেঞ্জটা লিখি। তো এখানে বেসিক্যালি সেই মিড রেঞ্জটা লিখে দেওয়া আছে। তো আমরা দেখবো অ্যাপ্রক্সিমেটলি এইটার সাথে এই যে পাওয়ার রিসিভড, আমরা যে ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করছি সেটা পাওয়ার আমরা রিসিভ করছি কিনা। তো সেই পাওয়ার যদি আমরা দেখি অনেকটা যে 0.13 ইন্টু 10⁻⁻23, মানে হলো মনে করেন যে যদি আমরা একটা পয়েন্ট সরাই তো 1.3 ইন্টু 10⁻⁻22, সো এটা হলো ওয়াট, ইন ওয়াট। যদি আমরা কিলোওয়াট করি তাহলে -19 হবে, 1.3 ইন্টু 10⁻⁻19। তো যেটা দেখা যাচ্ছে যে 0.02 10⁻⁻17, যেটা হলো গিয়ে একটা ওই ধরনের কিছু হেরফের। আর সেই সাথে সাথে অ্যাপ্রক্সিমেশন কিছুটা যেটার কথা বললাম, আর সেই সাথে সাথে কিছুটা আছে হলো আপনার অ্যান্টেনায় লস হয় কিছু, তো নিট পাওয়ার কতটুকু রিসিভ করে সেটারও একটা ব্যাপার থাকে। তো মেনলি যেটা এখানে
আমরা আরও দেখতে পারি এখানে যে ওসাইরিস রেক্স, এইখানে অ্যাস্টেরয়েড বেনু, এটা কারেন্টলি কোনো ইয়ে দেখা যাচ্ছে না, কোনো সিগন্যাল ট্রান্সমিট করছে না। দেখেন এটা ওসাইরিস রেক্স, এটা জাস্ট ক্যারিয়ার ওয়েভ পাঠাচ্ছে, কোনো ডেটা ট্রান্সমিট করছে না গ্রাউন্ড স্টেশন আর স্যাটেলাইটের সাথে। আর হলো গিয়ে আমার এখানে যে এস বা অন্যান্য যে স্যাটেলাইটগুলো আছে, এই যে ম্যাভেন MR0M010, এগুলো সবই হলো মার্স রিকনেসেন্স অরবিটার, যেটা হলো আপনার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী পাওয়ার দেখতে পারেন। এটা হলো আপ সিগন্যাল, বেসিক্যালি গ্রাউন্ড স্টেশন থেকে যেটা পাঠানো হচ্ছে, আর ডাউন সিগন্যাল হলো গিয়ে এই যে ফ্রিকোয়েন্সি ডাটা, কত ডাটা আসছে আর কত পাওয়ার রিসিভ করছে। আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে দেখলাম, একটা জিনিস বুঝলাম যে টু ওয়ে কমিউনিকেশন হয়, ডাটা পাঠানো হয় এবং ডাটাগুলো আলোর গতিতে আসে। সেই ডাটাগুলো হতে পারে ইমেজ ডাটা আর কন্ট্রোল ডাটা। ইমেজ ডাটা দিয়ে বেসিক্যালি সায়েন্টিস্টরা অ্যানালাইসিস করে পরবর্তীতে, যে এটা বেসিক্যালি শুধু এই একটা দুটো ইয়েতে না, সবগুলো মোটামুটি বাইরে যে স্যাটেলাইট বা অবজারভেটরি বা যা কিছু পাঠানো হয় তার একটা, মনে করেন একটা বড় অংশই থাকে ইমেজ ডাটা। সেই ইমেজ ডাটা থেকে আমরা স্পেকট্রোমেট্রি অ্যানালাইসিস করি, ফটোগ্রামেট্রি করি, তারপরে এই ধরনের আরও কিছু অনেক ধরনের অ্যানালাইসিস করি, এক্সোপ্ল্যানেট হান্টিং করি। এক্সোপ্ল্যানেট নিয়ে সম্প্রতি খুবই কাজ চলছে। এক্সোপ্ল্যানেট থেকেও বেসিক্যালি ভিজুয়াল ফিডে আসে, সবগুলো স্যাটেলাইট থেকে বেসিক্যালি ভিজুয়াল ফিড আসে, সেই ফিডগুলো এসে বেসিক্যালি ডাটা পাঠায়, আরজিবি ইমেজ পাঠায়, অথবা হতে পারে বেসিক্যালি ইউভি রেতে হতে পারে, এক্স রেতে হতে পারে, গামা রেতে হতে পারে। একটা জিনিস যে আর্থে তো অনেক টেলিস্কোপ আছে, কিন্তু আমাদের বাইরে টেলিস্কোপ কেন পাঠানো দরকার? তো আর্থে যেটা হয়, এক্স রে গুলো আর্থের অ্যাটমসফিয়ারে স্ক্যাটার হয়ে যায়, তো এক্স রে ডাইরেক্টলি কিন্তু আসতে পারে না আর কি, এক্স রে যে ইমেজগুলো। সো যারা গ্রাউন্ডে বসে আছে সেই সব মানুষজন সেই জিনিসগুলো অবজার্ভ করতে পারে না, যে এক্স রেতে হয়তো অনেক সুন্দর ভিজুয়াল ডাটা আসে পুরো বাইরের ওয়ার্ল্ডের, ইউনিভার্সের বিভিন্ন কোয়েজার হতে পারে, এটা হতে পারে ব্ল্যাক হোল বা বিভিন্ন আলাদা আলাদা অবজেক্ট হতে পারে, সে জিনিসগুলো অনেক কিছু আসে, কিন্তু সেগুলো হয়তো যে এক্স রেতে তারা হয়তো এমিট করে। আমরা জানি যে বিভিন্ন অবজেক্ট বেসিক্যালি একটা সার্টেন ওয়েভলেন্থে বা ফ্রিকোয়েন্সিতে লাইট এমিট করে, সেই লাইটগুলোই আমরা বেসিক্যালি স্যাটেলাইটের থ্রুতে দেখি, এবং সেই স্যাটেলাইটের থেকে ডাটাটা আমার গ্রাউন্ড স্টেশনে আসে। তো এই ডাটা যখন স্যাটেলাইট দেখে, তখন যখন গ্রাউন্ড টেলিস্কোপগুলো থাকে, তখন তারা বিভিন্ন রেঞ্জে ওয়েভলেন্থে গিগাহার্টজে ডাটাগুলো দেখার চেষ্টা করে। তো যখন যে রেঞ্জগুলো দেখতে পায় না, বেসিক্যালি এর বেশিরভাগ সময় এগুলোর মেইন কারণ থাকে যে আমাদের অ্যাটমসফিয়ার সেই আলোগুলো, বাইরের যেসব অবজেক্ট থেকে আলো ইমিট হচ্ছে, আলোর সেই ওয়েভলেন্থগুলো তারা শুষে নেয়। অ্যাটমসফিয়ারে যে পার্টিকেল আছে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, আর হাইড্রোজেন, হিলিয়াম, আলাদা নিষ্ক্রিয় গ্যাস বা এই জাতীয় যে গ্যাসগুলো আছে, বা ভ্যাপার পার্টিকেল, এই ধরনের গ্যাসগুলো এগুলো ইয়ে করে, সবই রিসিভ করে নেয়। তো যেটা যে এই ধরনের কিছু সার্টেন ওয়েভলেন্থে বিশ্বকে কেমন লাগে, ইউনিভার্সকে কেমন লাগে, বা কোনো একটা সার্টেন অবজেক্টকে কেমন লাগে, গ্যালাক্সিকে কেমন, সার্টেন গ্যালাক্সিকে কেমন লাগে, বা সানকে কেমন লাগে, বা অন্যান্য প্ল্যানেট বা অন্যান্য যেসব কোয়েজার, ব্ল্যাক হোল আছে, এগুলো কেমন লাগে দেখতে, সেগুলো আমরা কিন্তু গ্রাউন্ড স্টেশন টেলিস্কোপের থ্রুতে দেখতে পাই না। তো আমাদেরকে সেই ক্ষেত্রে স্যাটেলাইট বাইরে পাঠাতে হয়, এবং অ্যাটমসফিয়ারের বাইরে পাঠাতে হয়, এবং সেই অ্যাটমসফিয়ারের বাইরে থেকে ছবিগুলো তুলে আমাদের এইখানে পাঠানো হয় এই গ্রাউন্ড স্টেশনে। দেন আমাদের সায়েন্টিস্টরা সেই ডেটাগুলো, ভিজুয়াল ডেটা, হয়তো এক্স রে তে যেসব ডেটা আছে সেই ডেটাগুলো অ্যানালাইসিস করা হয়। তো আরেকটা কথা বলে নিই, এখানে এক্স রে বা আল্ট্রাভায়োলেট বা অন্যান্য যে ওয়েভলেন্থে ডাটাগুলো জেনারেট হয়, সেই ডাটাগুলো কিভাবে ক্যামেরা দেখে, সেই ক্যামেরা বেসিক্যালি ফিল্টার থাকে। যদি তারা ভিজিবল যদি শুধু কোনো একটা সায়েন্টিস্ট কোনো একটা অবজেক্টে, মনে করেন যে সানে বা কোনো বাইরের কোনো সান বা
কোনো গ্যালাক্সিতে ফোকাস করে দেখতে চায়, তো সে শুধু দেখতে চাইবে যে ওই অবজেক্টটা কতটুকু, মানে বেসিক্যালি বলা যায় যে, সহজ করে বলা যায় যে ওই অবজেক্টটা আইআর রেঞ্জে বা এক্স রে রেঞ্জে কতটুকু এমিট করে, এবং অন্যান্য রেঞ্জের ক্ষেত্রে সেটা যেটা হয় যে অন্যান্য রেঞ্জে ফিল্টার দেওয়া হয়, আইআর এর ফিল্টারটা দেওয়া হয় না। আমাদের ফোনের ক্যামেরা বা অন্যান্য ক্যামেরাতে যেটা দেওয়া হয় আইআর ক্যামেরা, একটা আইআর ফিল্টার ক্যামেরা থাকে, তো এই কারণে আইআর আসতে পারে না, আইআর ইমেজ আসতে পারে না, জাস্ট খালি আমাদের ভিজিবল অংশটার ফিল্টার দেওয়া থাকে না, তাই ভিজিবল অংশটা, ভিজিবল ইমেজটা আমরা দেখতে পাই। আচ্ছা, তো বেসিক্যালি যে আমাদের আরেকটু এবার আরেকটা ইন্টারেক্টিভ সেশনে আমরা একটু চলে যাই, সেটা হলো গিয়ে ও আচ্ছা, আমরা এখান থেকে ফোটনের এনার্জি মেজার করেছিলাম। আমরা এবার যদি আমরা চাই যে ডিবিএম কনভার্সন ক্যালকুলেটরে যেতে পারি, আমরা এখানে দেখেছিলাম যে এখানে ডিবিএম এ আছে, তো আমরা এখানে কিলোওয়াট টু ডিবিএম এ জাস্ট কনভার্টার, এখানে একটা অনলাইন কনভার্টার আছে, আপনারা এখানে কনভার্ট করলেই আপনারা দেখতে পারবেন। এই যে এখানে যে আপনারা জাস্ট কিলোওয়াটের ভ্যালুটা বসাই দিবেন, আপনাদের ডিবিএম এর ভ্যালুটা দিয়ে দেবেন। একটা ট্রাই করে দেখি। কিলোওয়াটে দেওয়া আছে, এটা হলো ওয়াট 22। আচ্ছা, মোস্ট প্রবাবলি দেওয়ার সিস্টেমটা একটু আলাদা, যদিও আপনারা একটু অনলাইনে দেখে নিতে পারেন যে এটা সিস্টেমটা, আমি দেখছি যে এটা তো এইভাবে এই সিস্টেমে দিতে হবে, 10⁻⁻⁴ সিস্টেমে দেওয়া যাবে না, এটা খুবই স্মল নাম্বার। তো এটা আপনারা আর একটু প্রিসিশন যে ক্যালকুলেটরগুলো আছে সেইগুলো আপনারা একটু দেখতে পারেন যে এই ডিবিএম কনভার্সনটা কেমন হয় আর কি, ওয়াট টু ডিবিএম কনভার্সন। আচ্ছা, তো আমরা এখন এইখানে একটু চলে যাই। আপনারা এই আরেকটা নাসার মার্স রোভার নিয়ে আমরা একটু কথা বলবো। এটা একটা নতুন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা এখানে দেখতে পারেন যে ডিরেক্টলি যে এটা আপনাদের ব্রাউজারে অন হবে, এই ওয়েবসাইটে গেলে ডিরেক্ট চলে আসবে, এই ভিউ চলে আসবে, এবং সেইখানে আপনারা যেটা করতে পারেন, আপনারা এটা নিয়ে একটু ইন্টারাক্টিভ ঘোরাতে পারেন। এটা পিসিতে যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে, মোবাইলে যারা আছে তাদের একটু অসুবিধা হতে পারে। তো এখানে দেখতে পারেন আপনারা যেটা করতে পারেন, এটা অটোনোমাসলি নেভিগেট করতে পারেন এই পয়েন্টগুলোতে। এই পয়েন্টগুলোতে কি কি করা হয়েছিল সেটা আপনারা একটু দেখতে পারেন। যে বেসিক্যালি সোল 826-এ মার্স রোভার কী করেছিল, সোল 908-এ মার্স রোভার কী করেছিল, সোল 868-এ মার্স রোভার কী করেছিল। সোল মানে হলো সোলার ডে ইন মার্স। সো মার্সের সোলার ডে আর আর্থের সোলার ডে সেম, প্রায় সেম আর কি। আচ্ছা, তো আমরা এখন একটু কথা না বাড়িয়ে এখানে দেখা যাচ্ছে যে সোল 826-এ 1 নম্বরে মার্স রোভার যেটা করেছিল, একটা প্যানারোমার ইমেজ তুলেছিল, আর সোল 908-এ যেটা করেছিল ড্রিল করেছিল। আর সোল 3 নম্বর প্লেস যেটা, এই যে 3 নাম্বার, এখানে যেটা করেছিল সেলফি তুলেছিল একটা। তো আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো গিয়ে মার্স রোভারের একটা নেভিগেশন ক্যাম্প। এখানে একটা নেভিগেশন ক্যাম্প আছে, সেই নেভিগেশন ক্যাম্প লেফট টপ, আমরা এই নেভিগেশন ক্যাম্পের ভিউ চেঞ্জ করতে পারি। রোভারে কোন কোন ধরনের নেভিগেশন ক্যাম্পগুলো আছে সেগুলো আমরা ভিউ চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা হলো গিয়ে 2 নম্বরে দেব। 2 নম্বরে ক্লিক করলেই রোভারটা দেখেন অটোনোমাসলি নেভিগেট করে ওইখানে যাবে, এবং এখানে দেখাবে যে কি হয়েছিল ওই 908-এ ড্রিল করেছিল রোভার। তো আমরা রোভারের সাথে একটু দেখব যে কিভাবে রোভারটা ড্রিল করেছিল। এটা হলো রোভারের ফ্রন্ট ক্যামেরা।
সেটআপটা ঠিক করে দেখা গেলে দেখা যাবে যে এখানে আপনারা পড়তে পারেন যে কিভাবে সে ড্রিলটা করেছিল। আচ্ছা, সে করছে, এটা হ্যান্ড গেল, ড্রিল করছে। তো এই যে এটা হলো গিয়ে যে ওর নিজেই, এই যে আমরা দেখতে পাচ্ছি ড্রিল করার পর সে ড্রিলের ছবিটা কেমন হয়েছে, বা মানে ড্রিল করার পর সে একটা ছবি তুলেছে আর কি। তো ওই যে আমরা দেখলাম ড্রিল করলো, সে ড্রিলের পরে ছবিটা এরকম ছিল। তারপরে আমরা এখন আরও অনেক কিছু করতে পারি। আর একটা জায়গায় যাই, 3 নম্বর সাইটে গিয়ে দেখি কি করেছে। সে একটা সেলফি তুলেছে 3 নম্বর সাইটে গিয়ে। তো আমরা ক্যামেরার চেঞ্জ করতে পারি। রিয়ার ক্যামেরা যদি দেখতে চাই তো রিয়ার ক্যামেরা দেখতে পারি। এগুলো আপনারা একটু, যারা আছেন কারেন্টলি লাইভে বা পরে দেখবেন, তারা বাসায় বসে একটু ট্রাই করতে পারেন। এগুলো এটা খুব মজার জিনিস আর কি, রিয়েল লাইফ জিনিস যেহেতু। এবং নাসা সায়েন্টিস্টরা এটা সবার জন্য, জেনারেল পাবলিকদের জন্যই তৈরি করেছে, তারা যেন ইন্টারঅ্যাক্টিভ এটা দেখে। এবং এই ডিজাইন থেকে শুরু করে সব কিছুই ওপেন সোর্স, কারণ তারা যেহেতু নতুন রোভার পাঠাচ্ছে মার্স পার্সিভিয়ারেন্স 2020-এ, তো 2012 সালের যে রোভারটা তারা সব কিছু ওপেন সোর্স করে দিয়েছে। এখানে আপনারা এর বর্ণনা পাবেন সব কিছু, এটা কি করেছিল বর্ণনায় নাই গেলাম। এই ছবিটা তুলছে, সেলফি তুলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো, সেলফিগুলো সে তুলবে, সেই ছবিগুলোই আপনি দেখতে পাবেন যে এই যে এইখানে এই সেলফিটা, সেই ছবিগুলো একসাথে করে এখানে যে এই যে কন্টিনিউয়াসলি সে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, এই ছবিগুলোই একসাথে যখন একসাথে করা হয় তখন এটা একটা বিশাল বড় প্যানারোমিক সেলফি হয়ে যায়। তো পরে আলাদা আলাদাভাবে এই যে ছবিগুলো তোলা, এই ছবিগুলো জয়েন করে দেন এই সেলফিটা এইখানে কনস্ট্রাক্ট করা হয়েছে পরে। তো ঠিক সে যেরকমভাবে তুলেছিল জিনিসটা, এইখানে সেরকমভাবেই সেই ভিউটা দেখানো হচ্ছে। পুরো জায়গাটার ছবি তুলছে, যেখানে যেখানে ছবি তুলছে, পরে এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। রিকনস্ট্রাক্ট করা হয়েছে গ্রাউন্ড স্টেশনে, দেন সেইটা ছাড়া হয়েছে যে সেলফি তুলেছে বলে আর কি মার্স রোভার। Selfie complete. Then this self-portrait shows curiosity at the Mojave site. মার্সের বিভিন্ন সাইট আছে where its drill collected the mission's second test of Mount Sharp. আচ্ছা, তো এবার এরকম করে অনেক কিছু আপনারা দেখতে পারেন যে এটাকে কোন অবজেক্টকে কি বলা হয়। দেন আচ্ছা, এটা হলো কি ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন, হলো কি আপনারা এটা ঘোরাতে পারবেন। এই যে অবজেক্টগুলো এর উপরে আছে, সেই সব অবজেক্টগুলো আপনারা ধরতে পারলে ঘোরাতে পারবেন। এই যে মনে করেন হ্যান্ডে আপনারা এটা ঘোরাতে পারবেন, হ্যান্ডের বেজ ঘোরাতে পারবেন এভাবে, এবং সে ঘোরানোর সাথে লেন্সও ঘুরবে। দেখেন এই যে লেন্স, এটা হলো ঘুরবে। হ্যান্ডের লেন্সকে মহালি বলা হচ্ছে এখানে। এইখানে বেজ ঘোরাতে পারবেন, দেন এটা ঘোরাতে পারবেন। এটা যেটা ঘোরাতে পারবেন আপনাদের এখানে ধরবে আর কি সেই জিনিসগুলো। এটা ঘোরাতে পারবেন না, সেটা ধরবেন। এই যে এটা ঘোরাতে পারবেন, এটা
কোনটা কি জিনিস সেটা আপনার এই যে এখানে আছে, যে আপনার কোন জিনিসটা কি। মনে করেন আমি দেখতে চাচ্ছি যে মাস্ট, এটা হলো মাস্ট, এবং এই পুরোটা ইউনিটটা হলো মাস্ট, এবং এই ইউনিটে আপনার দেখা যাচ্ছে যে 2.1 মিটার 7 ফিট, এবং সেই অনুযায়ী আপনার সব ডেসক্রিপশনগুলো দেওয়া আছে। তারপরে হাইগেন এন্টেনা, এই যে এখানে থেকে অ্যান্টেনাটা যেটা আছে, এ কি করে, রোভার কি করে, এই অ্যান্টেনা থেকে ডিরেক্টলি হয়তো সে কমিউনিকেশন করে। এই যে ডিপ স্পেস নেটওয়ার্ক, আপনারা এগুলো পড়ে নিতে পারবেন, এগুলো জাস্ট নলেজ। আলটিমেটলি এগুলো পড়ার মধ্যে কোনো ইয়ে নেই, মানে পড়ার মধ্যে বলতে আমি এখানে পড়ার কোনো দরকার নেই। যে ডিজাইন টু ট্রান্সমিট অ্যাট 160 বিটস পার সেকেন্ড, আপনারা কেবলই দেখলেন বিটস পার সেকেন্ড কী জিনিস, এবং ফোর্ট কত, ডায়ামিটার কত অ্যান্টেনার। তো এগুলো বেসিক্যালি মনে করেন মার্স রোভার এখানে আছে, এইখানে কোথাও সেই ম্যাভেন স্যাটেলাইট আছে। তো আমাদের আর্থ হয়তো এখানে কোথাও আছে, আর্থ এখান থেকে ম্যাভেন স্যাটেলাইটে কমিউনিকেশন হয়, দেন স্যাটেলাইট এখানে আসে, দেন এখান থেকে আবার হয়তো সেটা হয়তো কন্ট্রোল কমান্ড হয়, তো রোভার কিছু দূর সামনে এগোয়, এরকমভাবে যায় রোভার। আবার হতে পারে মনে করেন যে এরকম ছবি যেগুলো এই যে কেবল তুললো রোভার, সেই ছবিটা হয়তো এখান থেকে ম্যাভেন স্যাটেলাইটে গেল, সে ম্যাভেন স্যাটেলাইট থেকে হয়তো আর্থে গেল। তো পরে আর্থে গিয়ে ওই যে গ্রাউন্ড স্টেশনে ঠিক যেরকম অ্যান্টেনা থাকে, ঠিক ওই রকম অ্যান্টেনা থাকে। তো আপনারা এখানে দেখেছিলেন যে ডিপ স্পেস নেটওয়ার্কেই যে ম্যাভেন স্যাটেলাইট, এই যে ম্যাভেন স্যাটেলাইট, ম্যাভেন স্যাটেলাইট কিন্তু এই যে দেখেন, এই যে মার্স, এই যে সে ম্যাভেন স্যাটেলাইট। তো কিউরিওসিটি রোভার কি করে, এখানে পাঠায় সেই ডেটা। আর ম্যাভেন স্যাটেলাইট হয়তো সেই ডাটা, এটা হতে পারে কিউরিওসিটির নিজস্ব ডেটা, অথবা অথবা এটা হতে পারে ম্যাভেনের নিজস্ব ছবি তোলা ডাটা, অথবা তো এই দুটার যে কোনো একটা হতে পারে। রোভারের ডাটাও ম্যাভেন কখনো পাঠাতে পারে, কারণ ম্যাভেন হলো বেসিক্যালি একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। তো মার্স রোভার থেকে ম্যাভেনে গেল, ম্যাভেন থেকে হয়তো এই ডাটাই হয়তো মার্স রোভারের ডাটা হতে পারে। এই জিনিসগুলো হয়তো, এই জিনিসগুলো একটু বেশি আভ্যন্তরীণ জিনিস, মানে নাসা সব কিছু তো শেয়ার করে না, বাট হতে পারে এর মধ্যে কোনো ডাটা হয়তো একটা সার্টেন টাইম, দিনের একটা সার্টেন টাইম ডাটা আনলোডিং করে। তো বেসিক্যালি তখন ম্যাভেনের থ্রুতে এই গ্রাউন্ড স্টেশনে এই অ্যান্টেনাই সেই ডাটা ধরে দেন গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেয়। আচ্ছা, তো এরকম করে অনেক আছে, আপনারা দেখতে পারেন কোন অবজেক্ট কি কাজে লাগে, দেন সানডায়াল, এখানে সব অবজেক্টের পুরো ফুল ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে। আপনারা সাসপেনশন দেখতে পারেন, হুইলস দেখতে পারেন, হ্যাশ ক্যাম দেখতে পারেন, এই যে যেটা দেখছেন এইখানে যেটা পাচ্ছিলেন ডেটা, এই যে সেই ক্যামেরাটা, এই ক্যামেরাটা থেকে ডেটাটা আসছে। তারপরে হ্যাশ ক্যাম, রিয়ার ক্যাম হতে পারে, এই যে দেখালো, এই যে এই দুটো, এটা একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা। আচ্ছা, তো আমরা এখন দেখলাম মোটামুটি, আপনারা অনেক ভিতরে যেতে পারেন আর কি, থেকে যত জায়গাটা আছে। আর এখানে যে পয়েন্টগুলো আর কি বেসিক্যালি। আচ্ছা, এখানে একটা গার্ডেন সিটি। Garden City is a rock feature that contains lots of light and dark veins of mineral deposits that were left behind in rock crevices by flowing water long ago. We know the inside of the white veins are like chalk. We are still working on identifying the dark outer walls. The light and dark veins may indicate that at least two types of fluids flowed through the rock at different times in Mars' past. তো বেসিক্যালি যেটা করে আবারও একই কথাই, যে আপনারা এখানে দেখতে পারেন যে হয়তো এটা অডিও সহ আর কি এই জিনিসগুলো দিয়ে দেওয়া আছে, এই যে 3-4 কমিউনিকেশন সাইটগুলোতে। তো বেসিক্যালি রোভারও যেটা করছে সবারই সিম্পল ব্যাপার, যে রোভার আপনার এই সাইটগুলোতে গেছে, গিয়ে এই ছবিগুলো তুলেছে, দিয়ে ম্যাভেন স্যাটেলাইটের থ্রুতে রিলে করেছে, রিলে করে দেন গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েছে। গ্রাউন্ড স্টেশনের সায়েন্টিস্টরা সেই ডাটা, ভিজুয়াল ডাটা নিয়ে অবজার্ভ করছে। এখন অনেক সময় শুধু ভিজুয়াল ডাটা পাঠায় না, এক্ষেত্রে যেটা হয় যে যখন রোভারগুলো গেছে, তো সেই ক্ষেত্রে রোভারের অনেক ফ্লেক্সিবিলিটি আছে। এখান থেকে হয়তো ওই যে একটা ড্রিল করলো, ড্রিল করে সে মার্শিয়ান সারফেসে কি আছে কি না আছে সেগুলো অনবোর্ড অ্যানালাইসিস করে। তো সেই অ্যানালাইসিস ডাটাও হয়তো সে পাঠাতে পারে। তো স্পেস কমিউনিকেশন কী জন্য হয়, এই ডাটাগুলো পাঠানোর জন্য হয়, আর কীভাবে হয় সেটা তো দেখালামই। আর
হওয়ার পরে কি হয়, রেজাল্ট কি, সেটা রেজাল্ট হলো সায়েন্টিস্টরা ডিসকভার করে এবং সেটা নিয়ে আরও ফার্দার এক্সপেডিশন হয়, অন্যান্য গ্রহে তখন পাঠানো হয় লাইফের এক্সিস্টেন্স আছে কিনা। বেসিক্যালি মেইন উদ্দেশ্য এটাই থাকে, লাইফের এক্সিস্টেন্স আছে কিনা। এইটাই হলো গিয়ে এই ধরনের রোবোটিক প্রোব বা অন্যান্য প্রোব পাঠানোর মূল উদ্দেশ্য। তো এখানে গিয়ে তারা বিভিন্ন সেন্সর দিয়ে ডাটা অ্যানালাইসিস করে, মাটির টেম্পারেচার কত, সয়েল, তারপরে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কত, তারপর রক অ্যানালাইসিস করে, দেন লেজার দিয়ে রক ডিরেক্ট ইয়ে করে, রকের উপর লেজার ফেলায়, সেই লেজার থেকে যে ইয়েটা আসে সেইটার স্পেকট্রোগ্রাফি করে, অনবোর্ড স্পেকট্রোমিটারও আছে এই রোভারে, স্পেকট্রোগ্রাফিক অ্যানালাইসিস করে রকের মধ্যে কি আছে সেটার ফটোমেট্রিক অ্যানালাইসিস করে, বেসিক্যালি লেজার দিয়ে পুড়িয়ে দেন ওই যেটা সেটা হলো গিয়ে ভলাটাইল হয়ে যায়, দেন সেইখান থেকে সেটা যদি আপনি ছবি তোলেন বা এটা যদি আপনি স্পেকট্রোমেট্রিক অ্যানালাইসিস করেন, দেন আপনি অনেক ডিটেলস ইয়ে পাবেন আর কি, ওটা সম্পর্কে ফিচার পাবেন ওটা সম্পর্কে। আচ্ছা, তো এখন আমরা এবার একটু মজা করে জিনিসগুলো দেখবো আর কি। আমাদের তো মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে, আপনারা এখানে আরও লার্ন করতে পারেন, এখানে যা যা আছে সব কিছু দেখতে পারেন। এবার আমরা জাস্ট মোটামুটি আমরা সেশনটা 1.5 ঘন্টা মতো ইয়ে করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম। তো আমরা এখন যেটা করব, আমাদের লাস্টে সবার একটা ইন্টারঅ্যাক্টিভ একটা খুব সুন্দর জিনিস দেখানোর আছে। তো আমরা প্রায় লাস্টের একটু কিছুটা আগে আছি। তো আমরা এখন কিছু 1 মিনিটের ছোটোখাটো ভিডিও দেখব, যেগুলো বেসিক্যালি আপনাদেরকে সব জিনিসগুলো একটু পরিষ্কার করে দিবে। আমরা একটু ভিডিওতে চলে যাচ্ছি, সে 1 মিনিটের ভিডিওগুলো, যেগুলো আসলে আপনাদের জানা থাকলে এগুলো আর শুধু শুধু বলে আপনি ভিজুয়ালাইজেশন করাতে পারলে আপনাদের সুবিধা। Why is curiosity looking for organics? Organics are carbon-based molecules, key ingredients to life. If Curiosity finds organics in ancient rocks, there's a better chance Mars once had good conditions for small life forms called microbes. But finding organics is hard. That's because organics easily break down when exposed to harsh things like extreme radiation and chemical oxidants that gave the Martian surface its rusty color. A great place to look for ancient organics today is in rock layers. Organics that were quickly trapped and buried in layers of mud or in sediments that sank to the bottom of a body of water could have an especially good chance of being preserved. Scientists think Curiosity's landing site, Gale Crater, contains those special layers, created in ancient times when water was present. The water dried up long ago, but rock layers that remain today could still preserve organics inside. If Curiosity finds organics, it wouldn't prove life existed, but it sure would improve the odds that Mars once had the right ingredients for life. তো আমরা এটা দেখলাম যে অর্গানিক মলিকিউল কেন ফাইন্ড করছে। এখন আমরা একটু দেখি 1 মিনিটের ভিডিও সবগুলো। What happens when the sun blocks our signal? About every 2 years, Earth and Mars wind up on opposite sides of the sun. That's called solar conjunction. It's like being on either side of a huge bonfire. We can't see Mars, and our landers, rovers, and orbiters can't see us. If our spacecraft send back signals, charged particles from the sun could interfere, causing gaps in the data that reach us. That's not a big deal. If something's missing, it can always be resent later. But no way do we want to lose data when we send up commands. Receiving a partial command could confuse the spacecraft, putting them in grave danger. So mission controllers plan ahead by sending up simple to-do lists, including regular health checkups. Back home, this break in communications lets team members catch up on other work, or take a well-deserved vacation. Solar conjunction lasts just a few weeks, then it's back to the grindstone, on Earth and on Mars. তো আমরা দেখলাম যে সান ব্লক হলে কিভাবে আর কি সিগন্যালটা ইন্টারাপশন হয়, তো পরবর্তীতে আবার রিস্টার্ট করা যায়। How long is a year on Mars? The Earth zips around the Sun at about 67,000 miles per hour, making a full revolution in about 365 days, 1 year on Earth. Mars is a little slower and farther from the Sun,
so a full circuit takes 687 Earth days, or 1 Mars year. That longer year means longer seasons too. Over extended Martian winters, the shorter days and reduced sunlight mean that solar-powered spacecraft sometimes have to carefully conserve their energy. The timing of Mars years is also important. Every 26 months we come closer to Mars, so it's one of the best times to send spacecraft. A shorter trip means less time and fuel spent getting there. When the Curiosity rover got to Mars, its mission was to explore Mars for at least 687 Earth days, 1 Mars year. But like our other long-lasting rovers, it hit its target and kept on rolling. তো মিশন এক্সটেন্ড করা হয়েছে মার্স রোভার। সো How hard is it to land Curiosity on Mars? On a scale from 1 to 10, landing on Mars is a 20. Curiosity is the biggest, most capable Mars rover yet, and needs a new type of landing to reach the ground safely. In this 7-minute trip to the surface of Mars, we have to slow down from over 13,000 miles an hour down to 0. Hundreds of things have to go just right. Curiosity must hit the atmosphere at just the right angle, endure extreme heat from friction as it descends through the atmosphere, open its parachute at just the right time, use radar to know exactly how high it is, free itself from the parachute, perfectly fire 8 rocket engines to slow final descent, drop down dangling on 4 cables, lock its wheels into place just before landing, and cut the cables right at the moment of touchdown. And even if we do everything right, Mars can always surprise us. It's a big challenge, but a big opportunity to help unlock the mysteries of Mars. তো আপনারা এগুলো জেপিএল এর অফিসিয়াল সাইটে পাবেন। তো এখন আমাদের যে কনটেক্সটের সাথে যায় এরকম একটা ভিডিও আমরা একটু দেখব, যেটা হলো আমাদের আজকের How do rovers drive on Mars? First of all, there's no joystick for driving a Mars rover. Before a rover hits the road, engineers send computer commands overnight telling it where to go the next day. Depending on how tricky the terrain is, rover drivers have 2 options. They can send a string of specific commands like drive forward 5 meters, then turn right 90 degrees. The rover turns its wheels enough times to add up to 5 meters and then turns in place. Or if it looks safe, they can let the rover think on its own. They write commands like, see that rock over there? Find your way there safely. Then, using 2 cameras like human eyes, the rover gets a 3D view of hazards such as large rocks and steep slopes. After mapping the danger zones, it plots the safest route to avoid them. Either way, did the rover complete its drive as planned? Engineers double-check when the rover sends back a postcard of its new spot on Mars. আচ্ছা, তো আরেকটা দেখি, তো 1 মিনিটের ভিডিও, একেবারে রিলেটেড ভিডিও। এই দুটো ভিডিওই আমাদের টপিকের সাথে খুব রিলেটেড। After 7 dramatic minutes of entry, descent, and landing, everyone will want to know, did Curiosity survive? There's a possibility we won't know, at least not right away. During its descent through the atmosphere, Curiosity must switch to a new antenna for each transformation it makes. At each switch, we could lose lock on the signal for a short time. That won't hurt the rover, it just means we won't know what's happening right away. Even with a solid signal, the communications link direct to Earth only works during the first half of the rover's descent. Why? Like Earth, Mars is spinning, and during landing, Curiosity and its landing site will disappear from view like the sun setting. Out of sight equals the end of direct radio contact. But NASA has 2 spacecraft orbiting Mars that can help. For the second half of Curiosity's descent, the Mars Odyssey orbiter is in a good place to pick up the rover's signal and send it right back to Earth. To best hear Curiosity's signal, Odyssey must rotate about an hour before landing. That sounds easy, but engineers are asking Odyssey to perform a maneuver it's never tried before. Will it work? Probably, but it's not a sure thing. If Odyssey doesn't rotate successfully, never fear, the rover won't be affected whatsoever. Once again, it just means we have to wait longer to hear from the rover. Odyssey could perform as hoped, but we're still not home free. Engineers always think of what-ifs. For instance, what if the rover lands on a slope? If so, the low-flying Odyssey orbiter might not be able to pick up its signal. Even if everything goes according to plan with Odyssey, there's a final challenge: time. The rover may be standing safe on Mars, but Odyssey has to be quick in getting the signal.
Odyssey is moving fast. It will only be in the line of sight to hear from the rover for a few minutes, perhaps no more than 5. So the Mars Reconnaissance Orbiter plays the role of backup. It will also fly overhead to capture what happens and then store the landing data it collects on board for playback to Earth a few hours later. Engineers then have to decode the data, which takes several hours. Sometime in the middle of the night for Curiosity's mission team, it's possible that the orbiter could tell us the rover's fate. Or there are other scenarios where the rover might be perfectly safe, but we might not hear from it for 3 days. That's all to say, Curiosity's landing is filled with drama and will need lots of patience. No wonder they call this rocket science. তো আমরা মোটামুটি দেখলাম যে ইন শর্টে দেখলাম কিভাবে কিউরিওসিটি ড্রাইভ কমান্ড দেওয়া হয় অথবা কিভাবে এই কমিউনিকেশনগুলো করা হয়। তো বেসিক্যালি জিনিসটা সবার জন্যই সেম, মানে সব রোভার বা আমরা যে কোনো রোবোটিক প্রোব যদি আমরা বাইরে পাঠাই তো জিনিসটা সিনারিওটা একই রকম, ইমেজ ডাটা বেসিক্যালি পাঠায় এবং সেটা আমরা গ্রাউন্ড স্টেশন থেকে দেখি। এখানে যেটা দেখালো বেসিক্যালি ফোনিং হোম কমিউনিকেটিং ফ্রম মার্স দেখালো যে দুটো স্যাটেলাইট বেশিরভাগ সময় যেটা হয় একটা সার্টেন টাইম যে মার্স রোভার ডিরেক্ট ইন কন্ট্যাক্ট লাইন অফ সাইট কমিউনিকেশন করতে পারে না। আবার অনেক সময় 2-3 দিন ধরে সে বসে থাকে, কোনো ইয়ে হয় না, ঝড় স্টর্ম বা এই জাতীয় জিনিস যখন হয় তখন কোনো কমিউনিকেশন করে না, সব কিছু বন্ধ ঠন্ধ করে দিয়ে সে জাস্ট চুপচাপ নিষ্ক্রিয় থাকে আর কি, হাইবারনেট হয়ে যায় টাইপ অফ সামথিং লাইক দ্যাট। সো এর মধ্যে যেটা হয় যে তারপরে এই রোভার যখন আবার চালু হয় তখন আবার হয়তো সে ডাটা গ্রাউন্ড স্টেশনে দেওয়া শুরু করে। তো মেইন ব্যাপার যেটা সেটা হলো গিয়ে যে যেভাবেই হোক ডাটাটা চলে যায়, সেটা যদি লাইন অফ সাইট থাকে আমাদের গ্রাউন্ড স্টেশনের সাথে তাহলে সেই ক্ষেত্রে লাইন অফ সাইটে আমরা ইয়ে করতে পারি, আমরা ডাটাটা পাঠিয়ে দিতে পারি। আর যদি সেটা ডাটা লাইন অফ সাইটে না হয় সেই ক্ষেত্রে আমাদের স্যাটেলাইটের থ্রুতে রিলে করে মার্স রিকনেসেন্স অরবিটার এমআরও এই ধরনের কিছু স্যাটেলাইট আছে, দুটো স্যাটেলাইটের কথা বলবো। তো ওই স্যাটেলাইট দুটো তারা ইয়ে দেয় আর কি, ডাটা পাঠায় আর কি, যে রোভার থেকে কোনো ডাটা রিলে করে আর কি। তো যেমন ইন্ডিয়ার ইসরো যে ইসরো মুনে যেটা পাঠালো সেটা কিন্তু কমিউনিকেশন ডিসরাপ্ট হয়ে গেছে, কমিউনিকেশন যে ইয়েটা পোর্শনটা ডিসরাপশন হয়েছে। কিন্তু চাঁদে ইসরোর যে স্যাটেলাইটটা আছে সেই স্যাটেলাইট যেটা করেছে সে দেখেছে যে স্পেসক্রাফটটা ঠিক আছে, স্পেসক্রাফট মোটামুটি ঠিকভাবে ল্যান্ডিং করছে, বাট মানে মোটামুটি আস্ত আছে, ওয়ান পিস আছে, বাট স্পেসক্রাফটের কমিউনিকেশনের পোর্শনটায় ডিসরাপশন এসেছে, বাকি সব মোটামুটি ঠিক আছে আর কি। তো কমিউনিকেট না করতে পারলে আলটিমেটলি আর কোনো কাজই হলো না আর কি। কিন্তু মানে সেটা নিশ্চিত করেছে বেসিক্যালি স্যাটেলাইট থেকে আর কি, স্যাটেলাইটের ছবি দেখে চাঁদে যে ইসরোর যে স্যাটেলাইটটা আছে সেই ছবিটা দেখে, সেই স্যাটেলাইট থেকে ছবি দেখে দেন তারা ইয়ে করেছে আর কি, দেখেছে, তারা বুঝতে পেরেছে যে এখন কি আছে, কি কন্ডিশনে আছে, এইটা দেখেছে আর কি। আচ্ছা, এখন আমরা প্রায় কাছাকাছি 10 বা আর একটু 10-15 মিনিট মতো আমাদের টাইম লিমিট। তো আমরা যেটা করব, সবার জন্য বোরিং কিছুই কখনো করতে চাচ্ছি না, তো আমরা 7 মিনিটের একটা একদম রিয়েল লাইফ ভিডিও দেখব, রিয়েল লাইফ কমিউনিকেশন কিভাবে হয় কি না হয়, আমাদের সব কিছুর একটা মোটামুটি সামারি আমরা দেখব, এবং এটা একটু টেকনিক্যাল, এবিট টেকনিক্যাল। 7 মিনিটের ভিডিওটা দেখার পরে আমরা একটা সিমুলেটরে ইন্টারেস্টিং জিনিস করব, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমাদের আজকের দিনের সেশনের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমি লাস্টের জন্য রেখেছি এই কারণে। তো আমরা 7 মিনিটের ভিডিওটা দেখার পর আমাদের সেশনের সবার লাস্টে সিমুলেটরটা আমরা দেখব, যেটা আমরা ইন্টারঅ্যাক্টিভ সবাই করতে পারবো একসাথে।
ESA, the European Space Agency, operates several missions in deep space and ensures that they meet their science objectives. Teams of specialized engineers design and deploy the technology needed to communicate with spacecraft that are exploring our solar system. Lunar Airstrike. Max AOS is foreseen in 1 minute. Could you please report once you see carrier lock? New Norcia, copy. Will go. S-track New Norcia. Lunar Airstrike. AOS all downlink chain locked. We can see good telemetry. You agreed to connect. Copy. Thank you very much. When designing space communication systems, we are confronted with strong constraints on board in terms of mass and power. Therefore, we try to move the complexity into the ground station, where we can build much larger ground stations with much more performance. ESA has 3 deep space stations around the world, organized in a network called S-Track. We obviously need to receive data from the spacecraft. This is in particular scientific data coming from the instruments. It is navigation measurements, and it is status information from the spacecraft. On top of this, we need to command the spacecraft in order to navigate it and to operate it. When receiving data from deep space, we want to collect as much signal energy as possible. ESA's antennas are 35 meters wide with the same surface as an Olympic swimming pool. The dish alone weighs 130 tons, and we can point it with the accuracy of 6 millidegrees to any position in the sky. The mechanical design makes it possible to compensate for the rotation motion of the Earth. All the received energy is captured by the large dish. It's focused on the so-called subreflector, and the signal is then guided to the base of the antenna, where special dichroic mirrors separate the incoming frequency bands. Cryogenic amplifiers undertake the critical task of amplifying this weak signal coming from the space using high-tech semiconductor technology developed by European industry to boost this signal around 1 million times or 60 dB. The use of indium phosphide technology and cooling down to minus 260 degrees Celsius allows to generate only 5 degrees Kelvin of thermal noise, that is only twice the cosmic background noise, the lowest noise you can find in the universe. The demodulated and decoded signal eventually goes through the Spacelink protocol processing, which outputs the data in a format we can easily handle. This is the telemetry data that includes the low-rate data from the spacecraft platform and the high-rate data from the scientific instruments. Communication also needs to be in the opposite direction. We need to transmit the so-called telecommands to the spacecraft in order to activate thrusters or control our scientific payloads. Typically, we need to transmit around 20 kilowatts of radio frequency power. This is done using klystrons. Klystron is a high-density energy device that transforms around 100 kilowatts of electrical power into 20 kilowatts of radio frequency power, amplifying the signal some 100,000 times, or what it is, 50 dBs. The klystron amplifies signals by converting the kinetic energy in a DC electron beam into radio frequency power. The beam is passed through an input cavity resonator, and thanks to a phenomenon called bunching of electrons, in turn produces a high-power radio frequency field in the output cavity. Then, the signal following the same path as the download signals, but in the opposite direction, goes through the beam waveguide, made of solid and dichroic mirrors. It is then reflected by the subreflector onto the main dish and radiated into space. In order to navigate our spacecraft through the solar system,
We need to know their position. This is no easy task at planetary distances. Therefore, ESA's deep space antennas perform radiometric measurements that allow us to derive spacecraft position and velocity. Basically what we conduct is three types of measurement. We range to the satellite. Today we are able to resolve the distance of the satellite within 1 meter. We measure the radial velocity of the satellite with respect to our antenna to an accuracy which is below 0.1 millimeter per second. We can also measure very precisely the angle under which the satellite is seen. By combination of the three techniques, we are able to localize the satellite in a box of hundreds of meters to a distance between the Earth and Mars. This is especially important during certain critical phases, where you want to inject a spacecraft into a planetary orbit. To achieve this level of precision, special range, Doppler and interferometric techniques are used, which rely on the stability of our ground clocks, typically 1 second deviation in 100 years. We equip the antennas with very stable clocks, which are based on atomic transition, like hydrogen-based masers, which are able to behave in an extremely stable manner along the propagation time of the light across the measurements. These are times which range above or in the order of the hour. And during this time, the antennas must behave in a very stable manner. Another important aspect is time synchronization. We constantly need to synchronize the clocks on board our spacecraft with the universal time coordinated we have on Earth. The data received from the satellites must be assigned at the ground station, at the antennas, with a precise time tag. This time tag is required by the scientist to put in relation the data which is received by the satellite with their scientific models. So our deep space network is built according to internationally agreed standards for covering radio frequency modulation, telemetry coding. This enables us to give cross support to external agencies such as JPL, the Chinese, Russians and Japanese. Here we have a ground segment reference facility which we use to replicate the same configuration that we have in our deep space network. In addition, we have a Faraday cage which we use to mount the flying transponder, and onboard data handling system which we use to make representative compatibility testing for the flying missions. ESA's deep space stations work at different frequencies, up to 34 gigahertz. The new challenge in space communication is optical communication, in particular in the infrared domain at 1 to 1.5 micrometers, corresponding to 200 terahertz. Optical space communication direct to ground through the Earth's atmosphere is much more challenging because A, the beam is much narrower, and B, the atmospheric effects are much more prevalent. By the way, the narrow beam and the higher frequency is what gives us the high data rates. Based on ESA's heritage from the early days with Artemis and Spot 4, and the current generation of space terminals being deployed on EDRS and Sentinels, we will be able to build deep space optical communication systems. ESA already operates an optical ground station laboratory at Tenerife, which will be used for the first time to demonstrate optical deep space communication from a spacecraft orbiting the Moon. Optical technology will allow unprecedented data rates from deep space, thereby maximizing the scientific return and enabling new types of missions, like planetary remote sensing as we are used today from Earth. আচ্ছা, আমরা সবাই মনে হয় একটা সুন্দর সেশন উপভোগ করলাম। মানে শেষের যে জিনিসটা ছিল, এটা আমারও দেখলে আসলে অবাক লাগে যে এত 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 সায়েন্টিস্টরা একসাথে সবাই কোলাবোরেট করছে, এবং মানে এটা একদিনের ব্যাপার না, এটা অনেক দিন ধরে হয়েছে। এবং সেই সাথে সাথে আমরা যেটা এখান থেকে যে সাধারণ মানুষেরা যেটা পাচ্ছি, সেটা আসলেই মানে অভাবনীয়। যখনই টেকনোলজি এত
ভালোভাবে কাজ করে তো মানুষের এক্সপেকটেশনও বেড়ে যায় এবং সেই সাথে সাথে আসলে আমাদের মনে হয় যে সায়েন্টিস্টরাও সেই পেসে এগোনোর চেষ্টা করে। তো ইটস হোয়াট দ্যাট গিভস ড্রাইভস টেকনোলজি ফরওয়ার্ড, আই গেস, মোটিভেশন। আচ্ছা, তো আমরা এখন আমাদের সেশনের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা এখন যেটা দেখব, আমরা একটা সিমুলেটর, এখন লাস্ট সিমুলেটর দেখব, খুব এক্সাইটিং। 2-3 দিন আগে স্পেসএক্স একটা সিমুলেটর ওপেন সোর্স করেছে কমন পাবলিকের জন্য। এটা আপনারা সবাই বাসায় বসেই করতে পারেন। আপনাদের যদি যারা যারা ল্যাপটপে এই সেশনে জয়েন করেছেন বা যারা যারা মোবাইলে সেশনে জয়েন করেছেন, যে কেউ এটা করতে পারেন। এটা হলো গিয়ে আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ডাইরেক্ট এই লিঙ্কে চলে যান। দেন আপনারা এই লিঙ্কে গেলে আপনারা দেখতে পাবেন যে স্পেসএক্স একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আমরা বলে নিই, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো আমাদের সবচেয়ে বড় একটা সায়েন্স অবজারভেটরি ল্যাবরেটরি in a space. Like satellite, International Space Station is also a satellite, but the satellite is actually designed for different purpose, মানে to study human biology, human ecology and everything around human biology, life, তারপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিথিং এই অবজারভেটরিতে করা হয়। তো এই অবজারভেটরিতে যেটা করা হয় যে স্পেসএক্স কিছুদিন পর পর একটা ড্রাগন ক্রু পাঠানো হয়, যেটা বেসিক্যালি স্পেসএক্সের রকেটেই লঞ্চ করা হয় এবং সেটা গিয়ে ডক করে স্পেস স্টেশনের সাথে। মানে যদি কোনো ক্রুড মিশন হয়, তো ওই মিশনের মধ্যে মনে করেন যে অনেক মানুষ, যারা অ্যাস্ট্রোনটরা থাকে, সেই অ্যাস্ট্রোনটরা হয়তো আরও নতুন কিছু জিনিসপত্র নিয়ে যায় বা স্পেস স্টেশনে আরও নতুন কিছু জিনিসপত্র নিয়ে যায়। তো সেই জিনিসগুলো স্পেস স্টেশনে দিয়ে আসে। তো সেই দিয়ে আসার সময় রকেটের একটা সার্টেন অংশের মধ্যে সেই ক্রু মেম্বাররা থাকে, সেই সার্টেন অংশটা আপনার এই স্পেস স্টেশনের সাথে ডকিং করতে হয়। তো স্পেস স্টেশন থেকে ঠিক 200 মিটার দূরে সেই মনে করেন যে আপনি সেই ক্রুদের মধ্যে একজন, যারা আপনি এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আপনি ডকিং করতে চাচ্ছেন, আপনি ক্রুদের মধ্যে একজন। তো সেই ক্ষেত্রে যেই ডকিং করতে হলে আপনার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে ফলো করতে হয়। তো আপনি দেখেন যে আপনি 200 মিটার দূরে আছেন স্পেস স্টেশন থেকে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা সরিয়ে ঠিক স্পেস স্টেশনের সাথে অ্যালাইন করতে হবে। দেন আপনাকে আস্তে আস্তে সামনে গিয়ে ওই মডিউলের সাথে ডক করতে হবে। ডকিং মানে হলো লেগে যাওয়া, মানে বেসিক্যালি আপনার একটা স্পেসক্রাফটের সাথে আপনার ওই ক্রুদের যে যে মডিউলটা, ক্রু মডিউল বেসিক্যালি রকেটের একটা অংশ সবার সামনে থাকে, সেই মডিউলটা গিয়ে সার্টেন টাইম পর ওই সাথে লেগে যায় এবং সেখানে অ্যাটাচ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এয়ারটাইট কম্প্রেসড একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। দেন ওখান থেকে আস্তে আস্তে ক্রু যারা আছে সেই ক্রুরা এর মধ্যে আপনার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে খাবার হতে পারে বা নতুন কোনো সায়েন্স ইনস্ট্রুমেন্ট হতে পারে, এগুলো এই আর্থ থেকে নিয়ে যায়। তো আমরা এই সিমুলেটরটা এখন একটু দেখব, সিমুলেটরটা অবস্থা কেমন, বা সিমুলেটরটা, এটা ওপেন সোর্স স্পেসএক্স। এটা কিন্তু অ্যাকচুয়াল সিমুলেটরের আদলে বানানো, একদম অ্যাকচুয়াল। জাস্ট এটা আপনি করতে পারছেন আর কি, এটা সায়েন্টিস্টরা করছে না বা অ্যাস্ট্রোনটরা করছে না, এটা আপনি করছেন আর কি। বাট ঠিক স্পেসএক্স যেটা বানিয়েছে ঠিক এরকম, একদম সেম অ্যাস্ট্রোনটদের জন্য। তবে একটু ডিফারেন্ট থাকে, মানে আরও কিছু ডাটা আসে, বাট তাদের যে ইউআইটা, ইউজার ইন্টারফেস যেটা, সেটা অনেকটা এইরকম। তো আমরা এখন একটু যাই, আমরা ফার্স্টে যেটা করব, এটাকে একটু ঘোরাবো। এখানে দেখেন এটা হলো রোল, এই যে এখানে আপনি যদি এটা হলো কি আপনার এই যে এটা হলো পিচ, এই যে পিচ,
আর এটা হলো গিয়ে আপনার রোল, এই যে রোল। তো আপনি দেখেন এই যে আমি ইয়তে একবার ক্লিক করেছি, তো একটা সার্টেন ডিগ্রি পার সেকেন্ডে এটা সরছে, মানে মুভ করছে, এই দিকে ঘুরছে। তো আমি যেটা করব, এইটাকে জিরো করব ফার্স্ট। এই যে রোল, পিচ আর এই তিনটা জিনিসকে জিরো করব। তার মানে স্পেসক্রাফটের সাথে আমি আমার ডকিং যে মডিউল, ওই ডকিং মডিউলটাকে স্পেসক্রাফটের সাথে ফার্স্টে আমি ট্রাই করব অ্যালাইন করার। তো এটার জন্য আমার এই যে হলুদ জিনিসগুলো, রোল, পিচ আর এই জিনিসগুলো আমার জিরো হতে হবে। তো এই ডিগ্রি পার সেকেন্ডে আমার এটা চেঞ্জ হবে। আমি এখানে ক্লিক করলে সেই অনুযায়ী ডিগ্রি পার সেকেন্ডে চেঞ্জ হবে। তো আমরা এবার এটাকে জিরো করার ট্রাই করব। জিরো হয়ে গেল। এবার আমরা রোলকে জিরো করার চেষ্টা করব। এটা হলো রোল, রাইটে আছে, আমরা একটু লেফটে নিয়ে আসি, সরি লেফটে আছে, আমরা একটু রাইটে নিয়ে আসি। যে জিরো জিরো, এটা আবার বেড়ে গেছে তোমরা তে দেখি একটু টাকে জিরো নিয়ে আসি। তো জিরো হয়ে গেছে রোল, পিচ, এখন আমরা যেটা করব, আমরা এই যে ওয়াই আর জেড, মানে আমরা ট্রান্সলেশন, আমাদের ফার্স্টে যেটা হয়েছে রোটেশন, আমরা এর রেসপেক্টে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রেসপেক্টে রোটেশন কতটা ছিল, এবার আমাদের ট্রান্সলেশন কতটা, মানে আমরা ওয়াই বা জেড কতটা আছি সেইটা আর কি। তো এই ট্রান্সলেশনটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, ট্রান্সলেট লেফট। এই যে আমাদের কমছে, দেখুন যে ওয়াই কমে যাচ্ছে। বেসিক্যালি আমার এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে অ্যালাইন করতে হবে। তবে এই জিরোগুলো আগে না করে আপনারা এগুলো করতে গেলে আপনার পারবেন না, হবে না আর কি। একটু তাড়াতাড়ি করতে পারি। জিরো হয়ে গেছে। তো এবার আমরা এটাকে জিরো করব, একদম অ্যালাইন করে, দেন আমরা ওই সোজা বরাবর চলে যাব ডকিং এর জন্য। আমাদের মোটামুটি জিরোতে চলে এসেছে। এবার আমরা সামনে যাব, সামনে পিছনে যাওয়ার জন্য এই দুটো বাটন। তবে খেয়াল রাখতে হবে
আমরা মেলা জোরে এখন চাচ্ছি, কিন্তু এই যে রেট, এই রেটটা কিন্তু 0.2 মিটার পার সেকেন্ড হতে হবে। যখন আমরা আমাদের এই মডিউল গিয়ে স্পেস স্টেশনের সাথে অ্যাটাচ হবে, তখন আমাদের এই মিটার পার সেকেন্ড মানে আমরা একটা সার্টেন রেটে ওটার সাথে অ্যাটাচ হব। আমরা এরকম জোরে এসে অ্যাটাচ হব না। জোরে এসে অ্যাটাচ হলে যেটা হবে যে আপনার মডিউলটা তখন সেক্ষেত্রে আপনার মানে আপনার এয়ার টাইট হবে না আর কি, কম্প্রেসড হবে না। তো সেই ক্ষেত্রে মানে যেটা যে আপনার আইএসএস এবং মডিউল দুইটারই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এই দেখেন রেড দেখাচ্ছে, কারণ এত বেগে যে বেগে আমরা এখান থেকে যাচ্ছি সে বেগে আমাদের এটা রেড লাইট আর কি। সো এত বেগে যখন আমরা অ্যাটাচ ঠিক করার আগ মুহূর্তে এটা এত বেগে হওয়া যাবে না আর কি। সেই জিনিসটা এখানে সবুজ দেখতে পারেন, সবগুলো জিরো আছে, বাট এই জিনিসটা একটু নড়াচড়া করে। এটা ঠিক জাস্ট একটু আগে এটা একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমাদের এইটা অবশ্যই এটা একটু এই রেঞ্জটা বেসিক্যালি রেডারের সিগন্যাল স্পেসক্রাফট থেকে টকিং মডিউলে নিচে একটা রেডার থেকে ডিস্টেন্সটা মেজার করে, সেই রেঞ্জটা শো করে এই ইউজার ইন্টারফেসে। এই জেডটা মাঝে মাঝে একটু উপরে নিচে করে, তো সেটা আপনারা আপনাদের মতো করে। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, আমরা একটু রেটটা কমিয়ে দিই। আমাদের রেট ঠিক আছে। ডকিং এ সাকসেস দেখাচ্ছে। তো আপনারা এটা খেলতে পারেন, পরেও খেলতে পারেন, এখনো আবার সময় পেলে খেলতে পারেন। তো সেশন এইটুকুই। সেশনে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সেটা পেজে জানাবেন। তো আমি যেটা চেষ্টা করছি সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করেছি সেশন, যেহেতু সবসময় ওয়ার্কশপ বা অন্যান্য সেশনগুলো যেটা হয় সাধারণত মানুষজন শুধু নর্মালি কথা বলে, ওয়ান টাইপ কমিউনিকেশন হয়, ওয়ান পার্সন কমিউনিকেশন, নট লাইক দ্য আদার পার্সন কোনো ইন্টারাকশন করে না। তো আমি যেটা করেছি যে এটা একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন রেখেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ইউক্রেনিয়ান নেটওয়ার্কের পক্ষ থেকে। করোনার মধ্যে আপনারা সবাই ঘরের মধ্যে থাকবেন এবং অন্যকেও এই পরামর্শটাই দিবেন। আমরা সবাই এই করোনার সময় সাথে আছি এবং ইউক্রেনিয়ান নেটওয়ার্কের হাঙ্গার প্রজেক্টে যদি আপনারা কন্ট্রিবিউট করতে চান, খুবই ভালো প্রজেক্ট, আপনারা অবশ্যই কন্ট্রিবিউট করুন। এবং আমাদের যারা এই সময়ে যারা মানে কষ্টের মধ্যে আছে তাদেরকে আপনারা কিছু সাহায্য করলে অবশ্যই বাংলাদেশের মানুষের অনেক উপকার হবে। তো এটুকু বলে আমি এখানেই সেশন শেষ করছি।
ধন্যবাদ সবাই।